দেখো, আহ কেউ বলতে পারবে তোমাদের মতে কে কে তোমাদের জানা সবাই তো হিস্ট্রি পড়েছো, বলো তো ভালো ভালো বিখ্যাত রাজার নাম বলো তো কয়েকটা দেখি, কে 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 জানো, তোমাদের থেকে শুনি। স্যার কোন যুগের বলবো স্যার? যে কোনো রাজা, শাসক, সুলতান নাম বলতে পারো, তুমি হিস্ট্রিতে যা যা পড়েছো। স্যার চন্দ্রগুপ্ত মৌর্য আছে, হ্যাঁ। হর্ষবর্ধন আছে, আচ্ছা। আর বাকি? সূর্যগুপ্ত আছে। ওকে, ভেরি গুড। ওদিকে স্যার বাবর আছে, স্যার আকবর আছে, ওকে। সো আমরা কুতুবুদ্দিন কি আইবক দেখছি, আছে স্যার। আমরা কি দেখছি যে স্যার আমরা হিস্ট্রিতে অনেকগুলো আমরা রাজা রাজার নাম পাই, যেমন কি চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে, যেমন কি আমরা ওদিকে আকবর, যেমন কি আমরা এদিকে পাই কুতুবুদ্দিন আইবক বা ইলতুৎমিশ, ঠিক আছে, এরকম আমরা স্যার অনেক আমরা সুলতান বাদশাহ রাজার নাম পাই। তো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কি জানো? এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট? এই চ্যাপ্টারটা তুমি তো এতদিন বই থেকে পড়েছো, এইভাবে কখনো চ্যাপ্টারটা তুমি মানে এই পার্সপেক্টিভ থেকে কখনো তুমি চ্যাপ্টারটা দেখোনি, যেভাবে এই ক্লাসটা শেষ করার পরে মানে পরে তুমি ফিল করবে যে হ্যাঁ, তো এই চ্যাপ্টার মধ্যে এত কিছু ছিল, আমি তো লক্ষ্যই করিনি, কখনো শুধু পড়ে গেছি। এই চ্যাপ্টারটা তোমাকে জানাবে এই যে রাজা এই যে রাজা সিস্টেমটা, কিং সিস্টেম, এটা যে উঠেছিল না, এটা সৃষ্টি হলো এই চ্যাপ্টার থেকে। কেননা আমরা কি জানি? আমরা জানি প্রথমে আমাদের ছিল স্টোন এজ, প্রস্তর যুগ, সেখানে কোনো রাজা রানী ছিল কি? ছিল না। মানুষ শিকার করতো, খেত। তারপরে মানুষ মাছ ধরা শিখলো। তারপরে মানুষ মাংস পুড়িয়ে খেতে শিখলো। তো এইভাবে তারপরে আস্তে আস্তে এলো হরপ্পা সভ্যতা, ঠিক আছে। দেখা গেল একটা শহর কেন্দ্রিক একটা সভ্যতা গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন পাকা ঘরবাড়ি আছে পোড়া ইটের, সুন্দর ড্রেনেজ সিস্টেম আছে, নালা আছে, সুন্দর নিকাশি ব্যবস্থা আছে, সুন্দর শস্যাগার আছে, গ্রানারি আছে, স্নানাগার আছে, সুন্দর একটা আমাদের যেমন এখন ফ্ল্যাটে একটা 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 রুম থাকে, বাথরুম থাকে, একটা থাকে কিচেন, একটা থাকে বেডরুম, এরকম তখন ছিল। তাহলে তখন কিন্তু কোনো রাজা ছিল না, তোমরা আশা করি যখন পড়েছো দেখতে পেয়েছো। তো তারপরে কি এলো? তারপরে এলো ভেদিক এজ। ভেদিক এজ মানে কি? বৈদিক সভ্যতা, যেখানে কি মানুষ এবার একটু, আর যখন আর্যরা ভারতে এলো, ঠিক আছে, আর্যরা যখন আর কি মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশ করলো পাকিস্তানের দিক থেকে, রাজস্থান হয়ে, তখন কি হলো? তখন আমাদের এখানে বৈদিক সভ্যতা মানে কি, একটা ধর্মকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে উঠলো। এবারে এখান থেকে হচ্ছে টার্নিং পয়েন্ট। এই সভ্যতার পরে আসছে পরবর্তী বৈদিক সভ্যতা বা লেটার ভেদিক এজ। এই দুটো তোমাদের আমি আলাদা করে থিওরি একবার দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু এখান থেকে না খুব বেশি কনসেপচুয়াল কোশ্চেন পড়ে না, তাই আমি এটা এমসিকিউ করিয়েছিলাম, কেননা এক্সামে আমরা আমরা এক্সামটা পাশ করার জন্য পড়ছি তো। তাই আমরা যে চ্যাপ্টার জন্য যতটা দরকার আমি তোমাদের ততটা পড়াবো, কারণ কোনো চ্যাপ্টারে পিএইচডি করতে আমরা এখানে আসিনি, আমরা স্যার এসছি চাকরি পেতে। তো চাকরি পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করবো, কারণ আমাদের আরো বাকি সাবজেক্ট আছে পড়ার জন্য। এবার কথা হলো, এর পরে হলো লেটার ভেদিক এজ, মানে কি পরবর্তী বৈদিক সভ্যতা। এই যে লেটার ভেদিক এজ, এখান থেকে মেন জিনিসটা ঘটছে পরবর্তী বৈদিক সভ্যতা। মানে কি? এই সময় থেকে তোমরা তোমরা এই যে বৈদিক সভ্যতাতে তোমরা পড়েছো, আমাকে বলো তো এখানে কটা কটা আমাদের স্তর গড়ে উঠেছিল, আমাদের মানুষদের জাতপাত গড়ে উঠেছিল পেশাকে কেন্দ্র করে, কে বলতে পারবে? বৈদিক যুগে কে কি চারটে। কাজ করছে? চারটে, ভেরি গুড। কি কি বলবে স্যার? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর শূদ্র। ওকে। মানুষ কি কাজ করছে, তা মানে কতটা মানুষের মেন্টালিটি তখন নেমে গিয়েছিল দেখো। হরপ্পা সভ্যতা এরা তার থেকেও প্রাচীন, এরা কিন্তু এসব করে জাতপাত সিস্টেম তৈরি করেনি। এবার যখন মানুষ, এবার দেখো ধর্মটা কত বিষাক্ত জিনিস, মানে ধর্মকে ভুলভাবে মানা হয়, মানে ধর্মকে অ্যাজ এ অস্ত্র হিসেবে ব্যবহার করে ধর্ম কতটা বিষাক্ত হয়ে যায় দেখো। ধর্ম যখনই চলে এলো, কিছু লোক সেই ধর্মকে কাজে লাগিয়ে মানুষকে চার ভাগে ভাগ করে দিল। এটা আমি একটা মোটা মোটা তোমাদের ধারণা দিচ্ছি, ওকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর মধ্যে তোমরা বলো তো কারা? ব্রাহ্মণরা হলো কি, এরা খুব জ্ঞানী। এখনো দেখবে, এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে গেলে তুমি এর ছাপ পাবে, এরা এরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে।
যে আমরাই সব জানি, সব নলেজ আমাদের কাছে আছে, তাই আমরা ডিরেক্ট ঈশ্বরের আরাধনা করব। ক্ষত্রিয় কি বলছে? ক্ষত্রিয় বলছে আমি আমার বাহুবল দেখাবো, আমার অস্ত্র শস্ত্র দেখাবো, ঠিক আছে। বৈশ্য এ এরা বিজনেস করছে, আর শূদ্র কি করছে? উপরের তিনজনের সেবা দিচ্ছে। ওকে, ঠিক আছে। তো এইবারে তুমি বলো, এখান থেকে কার গায়ের জোর সবচেয়ে বেশি, কে বলতে পারবে? বাহুবল কার বেশি? ক্ষত্রিয়ের বেশি, কারণ এরা বাহুবলের জোরেই এরা আলাদা হয়েছে, যে আমরা যুদ্ধ করি। ওকে, সো এবার তোমরা দেখতে পাবে, যখন তোমরা এখানে দেখবে যে আস্তে আস্তে তোমরা বলো, এবারে আস্তে আস্তে না আমাদের যে এই যে যদি আমি ইন্ডিয়া আঁকি, ঠিক আছে, এই জায়গাটা এটা কি জায়গা বলো তো? এখান থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে না? ঠিক আছে, তারপর এখান থেকে যমুনা গিয়ে এইভাবে এখান থেকে মিশেছে না? যমুনা এইভাবে, সরি, এখান থেকে যমুনা গিয়ে এইভাবে মিশেছে না? ফলে এই জায়গাটা না খুব উর্বর জায়গা, ঠিক আছে, এই জায়গাটা খুব উর্বর জায়গা। এখানে কৃষিকাজ ভালো হচ্ছিল, এগ্রিকালচার খুব ভালো হচ্ছিল। ওকে, এবারে এখানে যখন এগ্রিকালচার ভালো হচ্ছে, তাহলে যেখানে এগ্রিকালচার ভালো হবে কি হবে? সেখানে মানুষদের বসতি গড়ে উঠবে, কারণ সেখানে ভালো বিজনেস হবে এগ্রিকালচারের ফসল দিয়ে, ঠিক আছে, মানুষ টাকা ইনকাম করতে পারবে। এবারে এগ্রিকালচার যখন ভালো হচ্ছে, তখন মানুষের কিসের লোভ আসবে? ল্যান্ডের লোভ আসবে, ঠিক আছে, যে আমার জমি চাই। যার কাছে জমি যত বেশি, তার কাছে তার চাষাবাদের জন্য ফসল তত বেশি। এবার বলবো স্যার এগ্রিকালচার কেন হঠাৎ করে মানুষের অত মুখ্য বিষয় হলো? আমি বলবো, তোমরা দেখেছো বুদ্ধিজম এবং জৈনিজম, এরা এদের মেন মোটিভ কি ছিল? বলবে স্যার এরা তো অহিংসকে প্রায়োরিটি দিত, নন ভায়োলেন্স। অহিংস মানে কি? ভাই তুমি মানে প্রাণী হত্যা করবে না, তুমি কোনো প্রাণী মারা নিষেধ, তুমি শাকসবজি খাও, মানে ভেজিটেরিয়ান। এখান থেকে মানুষ আস্তে আস্তে শিফট হতে থাকলো ভেজিটেরিয়ান, কেননা এরা তোমাকে মানা করছে। এই বুদ্ধিজম জৈনিজম এই সময় তো এই এই ধর্মটা ভারতে প্রচুর ছড়িয়েছিল, তাই না? বড় বড় রাজারাও এই ধর্মে এসেছিল। তো এই দুটো ধর্মেরই একটা কমন বিষয় কি? এরা প্রাণী হত্যাকে সাপোর্ট করতো না। এবার যখন প্রাণী হত্যাকে সাপোর্ট করবে না, তখন নন ভেজিটেরিয়ান থেকে মানুষ কি হবে? মানে ভেজিটেরিয়ান হবে। আর যখনই ভেজিটেরিয়ানের দিকটা ইম্পর্টেন্স হয়ে উঠছে, তখনই মার্কেটে কি ইম্পর্টেন্ট হয়ে উঠছে? কার গুরুত্ব বেড়ে যাচ্ছে? এগ্রিকালচার। আর এগ্রিকালচারের গুরুত্ব বাড়ার সাথে সাথে মানুষ কার দিকে লোভ বাড়াচ্ছে? ল্যান্ডের দিকে। বোঝা গেছে না যায়নি? ওকে, কেউ কিছু বলছো কি? হ্যাঁ, কোন সাবজেক্ট হচ্ছে? এটা হচ্ছে ষোড়শ মহাজন পদ। ওকে স্নেহাশিস, এটা হচ্ছে ষোড়শ মহাজন। ওকে, আমি স্যার ষোড়শ একটু আগে মহাজন। ফিরলাম ওই ও আচ্ছা, ডাব্লিউবিএসসি অফিস থেকে। ওকে ওকে, দেখো, তো 1 মিনিট ওয়েট করো, তো আমি চার্জারটা লাগিয়ে দিই। 1 মিনিট। বুঝতে পারছো তো? ক্লাস কি ভালো লাগছে? সবগুলো স্যার সবে তো শুরু করলেন, এখন থেকে রিভিউ কি করে দেবো? ওয়েট, চলো। এবারে এখান থেকে আস্তে আস্তে কি হলো? আমাদের এগ্রিকালচারের দিকে মানুষ আস্তে আস্তে ঝুঁকতে শুরু করলো। ওকে, তো এবারে যখন এবার তোমরা বলো, লেট বৈদিক যুগে এমন কি জিনিসের খোঁজ পাওয়া গেছে যেটা হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি? কে বলতে পারবে? স্যার লোহা। লোহা, স্যার লোহা। লোহা, ভেরি গুড। এই বৈদিক যুগে এসে কি আবিষ্কার হলো? লোহা। এবার যখন লোহা এখানে মানুষ জানতে পারলো, লোহার ইম্পর্টেন্স কত, লোহার ব্যবহার আস্তে আস্তে মানুষ জানতে পারছে, যেটা এর আগে জানতো না। মানুষ কি করলো? লোহা দিয়ে এগ্রিকালচারের বিভিন্ন লাঙল টাঙল তৈরি করতে লাগলো। ফলে আরো বেশি বেশি এগ্রিকালচার হচ্ছে, ফলে ল্যান্ডের গুরুত্ব আরো বেশি বাড়ছে। লোহা দিয়ে মানুষ ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্প তৈরি করতে লাগলো। লোহা দিয়ে মানুষ উইপন তৈরি করতে লাগলো, উইপন মানে অস্ত্র। এবার তুমি আমার বলো, এই যে এগ্রিকালচার, এই যে ইন্ডাস্ট্রি, এই যে উইপন, এগুলো মানুষের লোভ বাড়িয়ে দেবে না?
মানুষ কি ভাববে? এগুলো যার কাছে থাকবে সেই ক্ষমতাশালী, যার কাছে অস্ত্র থাকবে সেই অন্যদের উপর জোর করতে পারবে। সো এক শ্রেণীর মানুষ এর অ্যাডভান্টেজ নিতে শুরু করলো। তো এই জিনিসগুলোর জন্য যখন মানুষের কাছে ল্যান্ডের গুরুত্ব বেড়ে গেল, অস্ত্রশস্ত্র হাতে চলে এলো, তখন পুরো ভারতবর্ষটা এরকম 16টা ভাগে, পুরো ভারতবর্ষটা এরকম 16টা ভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, 16টা ছোট ছোট রাজ্য গড়ে উঠলো। ক্লিয়ার? এবার কথা বলবে স্যার 16টা কেন, তাই না? আরো তো অনেক গড়ে উঠেছে। তো এখানে আমরা জানবো, এখান থেকেই আমাদের অ্যাকচুয়ালি ষোড়শ মহাজন পদের সৃষ্টি হয়। আর ষোড়শ মহাজন পদ বলতে কি, এখান থেকে অ্যাকচুয়ালি কিং কনসেপ্ট আমাদের আসতে শুরু করে। ঠিক আছে, রাজা কনসেপ্ট, যে আমার কাছে বেশি জমি আছে, আমার কাছে অস্ত্রশস্ত্র আছে, আমার কাছে, তাই আমার কাছে লোকজনও বেশি আসবে, ফলে আমি সবার উপরে জোর খাটাতে পারবো। তো এখান থেকে কিং কনসেপ্টটা মার্কেটে আসে। ঠিক আছে, চলো এবার আমরা অ্যাকচুয়ালি ষোড়শ মহাজন পদটা পড়বো। তো ষোড়শ মহাজন পদ কি কি আগে আমরা সেগুলো লিখে নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সবাই ষোড়শ মহাজন, এবার বলি ষোড়শ মহাজন পদটা কি। আগে বলে দিই, মহা জনপদ, এটাকে তুমি, জনপদটাকে আলাদা করো আর মহানটাকে আলাদা করো। জনপদ মানে কি, এর ইংলিশ নাম হলো রিপাবলিক। ওকে, এবার রিপাবলিক মানে কি, তোমরা বলবে স্যার এখন যেটা আমাদের আমাদের দেশও তো রিপাবলিক, মানে ভোটিং সিস্টেম, গণতন্ত্র, প্রজাতন্ত্র, মানে কি এখানকার জনগণরাই মেন শক্তিশালী। তো শুধুমাত্র রিপাবলিক, আমরা ভোট দিয়ে প্রাইম মিনিস্টার কে আমরা বাছাই করি। তো রিপাবলিক মানে শুধু, এটাও ঠিক, রিপাবলিক মানে আরো একটা হয়, যেটা কি সাধারণ মানুষরা একসাথে বসে যেটা ডিসাইড করবে, যে অঞ্চল এইভাবে চলে, মানে সাধারণ মানুষরা একসাথে বসে যেটা ডিসাইড করবে সেটাই হবে। তো এইভাবে যে যে রাজ্যগুলো চলে তাদেরকে আমরা জনপদ বলে থাকি, রিপাবলিক বলি বা জনপদ বলি। এবারে যে এরকম বেশ কিছু জনপদ যেগুলো অনেক বড় বড় হয়ে উঠেছিল, সেটার নাম হলো মহাজনপদ। ক্লিয়ার? এরকম বড় বড় জনপদ আমাদের ছিল 16টা। কটা? 16টা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো এবারে আমরা দেখবো এখানে কিছু আমাদের রুলস আছে। কি না, আমাদের যে মানে রুলস বলতে আমাদের কিছু ফ্যাক্ট আছে, এখানে ফ্যাক্ট গুলো লিখে নাও। আমাদের যে পানি, আচ্ছা পানিনিটা কি, এটা কে কে বলতে পারবে? পানিনিটা কে? পানিনি, এনার একটা ব্যাকরণ বই ছিল, সে বইটার নাম কি? স্যার অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। এটা কিসে লেখা ছিল? এটা সংস্কৃতে লেখা ছিল। এই বইয়ে বলা হয়েছে ভারতবর্ষে মোট 30টি জনপদ ছিল, 30টি জনপদ ছিল। এবারে এবারে আমাদের আর একটা বৌদ্ধ, এবার আমি তোমাকে কি বলেছিলাম, এই সময় যখন ষোড়শ মহাজন পদের গল্পটা আমরা পড়বো, এই সময় কোন ধর্ম দুটো বেশি মাথা, মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে, মানে আর কি দাঁড়াতে পেরেছিল? সে বলবে স্যার বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। তো কি মানে নিশ্চয়ই তাহলে এই সমস্ত বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের যে ধর্মগ্রন্থগুলো ছিল, মানে কি আমাদের যে যেমন মুসলিমদের, মানে মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ তো কোরআন, এছাড়া কি আরো যে ছোট ছোট ধর্মগ্রন্থগুলো থাকে সেগুলোকে হাদিস বলা হয় না? তো এদেরও বিভিন্ন ধর্মগ্রন্থ ছিল। তো এই ধর্মগ্রন্থগুলোয় নিশ্চয়ই ষোড়শ মহাজন পদ সম্পর্কে কিছু লেখা থাকবে, কেননা এই সময়তে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম তো ছিল মার্কেটে, মানে একটু বেশি ছিল। তো বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থে একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ এমন আছে যার নাম কি, যার নাম লিখে রাখো অঙ্গুত্তর নিকায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে ইংলিশে আমি লিখছি, অঙ্গুত্তর নিকায়া। ঠিক আছে, এটা তোমরা বাংলায় কি পড়ে নেবে, অঙ্গুত্তর নিকায়া। ঠিক আছে, এই বইটাতে বলা, আমরা যে 16টা মহাজন পদ নিয়ে পড়বো সেটাই কথা এই বইয়ে বলা ছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে পাণিনির অষ্টাধ্যায়ী বই, যেটা প্রাচীনতম গ্রামার বই, প্রাচীনতম, সবচেয়ে প্রাচীন, ওল্ডেস্ট,
সবচেয়ে প্রাচীন ব্যাকরণ বইকে অষ্টাধ্যায়ী সংস্কৃত, সেখানে বলা ছিল যে আমার 30টা জনপদ ছিল। কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থ যার নাম কি অঙ্গুত্তর নিকয়া, এখানে বলা ছিল 16টা মহাজনপদ ছিল। ঠিক আছে, তো আমরা এক একটা মহাজন পদ সম্পর্কে আমরা এবার ডিসকাশন করব। তাহলে যদি কখনো পরীক্ষায় পড়ে কোন কোন জিনিসের উপরে বেস করে মহাজন পদের সৃষ্টি হয়েছিল, বলবে স্যার আয়রনের খোঁজ পাওয়া গিয়েছিল, তারপরে এগ্রিকালচার করতে সুবিধা হয়েছিল, বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, উইপন্স আমাদের তৈরি হয়েছিল। ওকে, দেখো এবারে আমরা এক একটা জনপদ নিয়ে আমরা পড়বো। প্রথমে হলো অঙ্গ। 1 নম্বর লেখো অঙ্গ। আচ্ছা, ব্যাচে কজন আছে? ওকে, 17 জন আছে। হুম, চলো 1 নম্বর লেখো অঙ্গ। ঠিক আছে, তো এটা কোথায় ছিল? এটা ছিল বিহারে। আচ্ছা, বিহারে ছিল এটা। এখানে অ্যাকচুয়ালি এটা পূর্ব বিহার, কিন্তু আমরা পড়বো বিহার। ঠিক আছে, এই অঙ্গ নামটা কোথায় পাওয়া যায় জানো তো? এটা মহাভারতে পাওয়া যায়। ঠিক আছে, এই অঙ্গরাজ্যের নামটা মহাভারতে পাওয়া যায়। এবার যখন মহাভারতে পাওয়া যায়, সেখান থেকে আরো একটা কি জানা যায়, এই যে অঙ্গরাজ্যের যে অধিপতি বা যে মালিক ছিল, সেটা কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ছিল লেখক কর্ণ। কর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কর্ণ। কর্ণ ছিল এই রাজ্যের এর অধিপতি। ঠিক আছে, আচ্ছা, এর রাজধানী কি ছিল? এর এর রাজধানী ছিল, প্রত্যেকটা রাজধানীটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রাজধানী কোথায় ছিল আর সেখানকার মেন রাজাটা, এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট। ষোড়শ মহাজন পদ নিয়ে এই তিনটে জিনিস তোমার পড়বে: ক্যাপিটাল, কিং, আর সে আর লোকেশন। মেনলি এই তিনটে জিনিস নিয়ে পড়ে পরীক্ষায়। ওকে, আচ্ছা, এখানে আর এখানকার ক্যাপিটাল কি ছিল? এখানে ক্যাপিটাল ছিল চম্পা। ওকে, চম্পা ছিল এখানকার প্রাইম ক্যাপিটাল। ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে। এবার এখানে দুটো নদী প্রবাহিত হয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট, তাও বলে দিচ্ছি যে এই চম্পা নামে একটা নদী এবং গঙ্গা নদী, এর এর পাশ দিয়ে দুটো নদী চলে গেছে। চম্পা নামে একটা নদী এবং গঙ্গা নামে একটা নদী। ঠিক আছে, বলো বোঝা গেছে? এনি ডাউট? ঠিক আছে, যদি বলো স্যার এক্সট্রা ফ্যাক্ট, এর এখানে তুমি লিখে রাখতে পারো, এখানকার মানুষরা যে এই যে নদী ছিল, নদী পথে এরা বাণিজ্য করতে ভালোবাসতো। ঠিক আছে, এখানকার মানুষরা বেশিরভাগ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য করতে এরা বেশি ইচ্ছুক ছিল, ব্যবসা বাণিজ্য করতে। ঠিক আছে, এটা এক্সট্রা ফ্যাক্ট, এটা তুমি অ্যাডিশন করে রাখতে পারো। আচ্ছা, ক্লাস বোঝা যাচ্ছে? কোনো প্রবলেম কারোর? ওকে, ক্লাস বোরিং লাগছে না তো? না স্যার, খুব ভালো লাগছে। ওকে, এবারে আমি যাব কোথায়? এগুলো স্যার, হ্যাঁ বলো। ওকে, এইগুলো স্যার মনে রাখাটাই চাপ। এইভাবে আহ, এইভাবে তুমি যখন আলোচনার ভিত্তিতে পড়বে না, দেখবে তোমার ঠিক মনে এসে যাবে। তুমি আমার ক্লাস করলে, আমার নোট পড়ার পড়লে, বা তুমি তোমার যে বই আছে সে বই পড়লে, ঠিক আছে, তারপরে তুমি যখন আমার এমসিকিউ দুটো বা তিনটে যে বই সেট দিই পড়লে আমি, স্যার সেট ওয়ান একদম সেট, হয় না আমার। হ্যাঁ কি বলছো? বই পড়ে আমি মানে উদ্ধার করতে পারিনি, এই জিকে খুব শক্ত জিনিস। এই তো, বলছি স্যার, এইভাবে এই তুমি জিকে যখন খুব একবার শক্ত ক্লাসটা জিনিস করবে স্যার, না, বই পড়ে। এইভাবে তুমি যখন একবার ক্লাসটা করবে, তারপরে যখন তুমি কোনো বুকস বা আমার নোটসটা পড়বে, তোমার দেখবে সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই তো ক্লাসের ইম্পর্টেন্ট। বইয়ে যদি সব হতো তাহলে সবাই তো র্যাঙ্কার্স হয়ে যেত না। দেখো, এরপরে আমরা কি পড়বো? এবার আমরা পড়বো কাশি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? এটা ছিল গঙ্গা আর তোমার গোমতী, এর মাঝখানে ছিল এটা, এর মাঝখানে ছিল কাশী। ক্লিয়ার?
সো এই 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 যে জায়গাটার মানে কোন জায়গায় ছিল এটা? এটা বর্তমানে যেটাকে আমরা বারাণসী বলি সেখানে এটা ছিল। আর এই বারাণসীটাই এর ক্যাপিটাল ছিল। ওকে, কাশীর ক্যাপিটাল ছিল এই এই বারাণসী, আর বর্তমানেও এখন যেখানে বারাণসী আছে সেখানেই আগে কাশী ছিল। ওকে, এখান থেকে একটা প্রশ্ন খুব পড়ে, এই কাশী কিসে ফেমাস ছিল? এটা এটা ফেমাস ছিল কার্পাস বয়ন শিল্পে, মানে কটন ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, এটা কটন হ্যাঁ, টেক্সটাইলে খুব, হ্যাঁ বলো। বারাণসী বর্তমানে আমি যখন এই মহাকুম্ভ গেছিলাম তখন ওখানে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে বারাণসী আর একটা হচ্ছে বেনারস। তাহলে হ্যাঁ, স্যার বেনারস আলাদা। মানে দুটো কি? না, বেনারস আলাদা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, এখানে বেনারসটা যেটা আলাদা। উল্লেখ আছে সেটা হচ্ছে বারাণসী। আচ্ছা আচ্ছা। ওকে, চলো, দুটো পাশাপাশি একদমই। ওকে, আহ এবারে কথা হলো, আচ্ছা এই যে কাশী না, এখানে না আমাদের এই যে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, এই দুটোই ধর্মই এর সাথে খুব রিলেটেড। ঠিক আছে, কেন? জৈন ধর্মের যে 23তম তীর্থঙ্কর ছিল, যে 23তম তীর্থঙ্কর ছিল না, তীর্থঙ্কর মানে কি জৈন ধর্মগুরু। ঠিক আছে, সেটা কে ছিল, কে বলতে পারবে? এনিওয়ান? স্যার গৌতম বুদ্ধ মানে মারা গেছিল? পার্শ্বনাথ। ওকে, পার্শ্বনাথ ছিল। পার্শ্বনাথের বাবা, এই পার্শ্বনাথের বাবা বাবা এখানকার কিং ছিলেন, ইনি এখানকার কিং ছিলেন। ওকে, এটা হলো জৈন ধর্মের দিক থেকে, এটা 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 তোমার রিলেটেড হয়ে গেল। তাহলে বৌদ্ধ ধর্মের দিক থেকে স্যার কি রিলেটেড? এখানে বৌদ্ধ ধর্ম, এখানে গৌতম বুদ্ধ প্রথম সারনাথ করেছিলেন। সারনাথ মানে কি? এখানকার সারনাথে তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। মানে ধর্মচক্র প্রবর্তন বলতে প্রথমে ধর্ম প্রচার করেছিলেন এই সারনাথেই। সারনাথটা হলো ঠিক এর পাশে। ঠিক আছে, গৌতম বুদ্ধ এই সারনাথেই প্রথমে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, মানে কি প্রথম তিনি ধর্ম প্রচার করেছিলেন। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এই কাশীকে ঘিরে, এই এই কাশীকে ঘিরে কি দেখা যায় যখন গৌতম বুদ্ধ বেঁচে ছিলেন? যখন গৌতম বুদ্ধ বেঁচে ছিলেন, এই কাশীকে ঘিরে দুটো দেশের মধ্যে তখন এই মানে এই কাশীকে কোশল বলে একটা, আর একটা মহাজনপদ আছে কোশলা, সে একে অধিকার করে নেয়, মানে জয় করে নেয়। এবার যখন কোশল একে জয় করে নিল কাশীকে, তখন এই কাশীকে কেন্দ্র করে কোশল কাশীকে নেবো বলে কোশল আর মগধ দুজন কন্টিনিউ লড়াই করতে থাকে। ওকে, এই হলো কাশীর স্টোরি। ক্লিয়ার? তাহলে কোশল কখন কাশীকে নিজের অধিকারে আনে? বলবো স্যার যখন গৌতম বুদ্ধ বেঁচে ছিল তখন। ওকে, চলো, তাহলে এবার আমরা পড়বো কোশল। ওকে, তোমাদের জন্য পুরো আমি অফলাইন ব্যাচের নোটটাই রেডি করে নিয়েছি। চলো, ওকে, তাহলে কোশলটা কি হবে? কোশল রাজ্যে তাহলে, আচ্ছা আমি এখানকার রাজধানী বলেছি তো, হ্যাঁ কাশী রাজ্যের রাজধানী বললাম কোশল। কোশলের রাজধানী কে? আচ্ছা, কোশলটা এখানে সবচেয়ে মেন যেটা ইম্পর্টেন্ট, এটা আছে ইউপিতে। এবার ইউপির কোথায়? ইউপির যেখানে এখন অযোধ্যা আছে না, সেখানে। আমাকে কেউ একটু বলতে পারবে অযোধ্যা কোন নদীর তীরে? কুইক। স্যার শতদ্রু, স্যার শতদ্রু। না, শতদ্র না। সূর্য, 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 সূর্য স্যার, সূর্য, সূর্য। হ্যাঁ, সূর্য। ওকে, সূর্য, বোঝা গেছে। এই সূর্য নদীর তীরে কে আছে? অযোধ্যা আছে। ওকে, এখানেই রাম মন্দির তৈরি হয়েছে। যাই হোক, এটা আলাদা ফ্যাক্ট। তো এখন কোশল কোথায় আছে? এখন কোশল আছে তোমার এতে, আহ কাশী, সরি কোশলে। ঠিক আছে, এখন কোশল আছে অযোধ্যাতে। ক্লিয়ার? চলো, বর্তমানে যেখানে অযোধ্যা সেখানে আগে কি ছিল? কোশল ষোড়শ মহাজন পদটা ছিল। ওকে, এর যে রাজধানী, এর যে ক্যাপিটাল, এর ক্যাপিটালকে কি বলা হয়? এর ক্যাপিটালকে বলা হয় শ্রাবন্তী, মানে টলিউডের নায়িকা শ্রাবন্তী না, শ্রাবন্তী বা কুশবতী। ঠিক আছে,
এর দুটোই এর স্যার শ্রাবন্তী বা, হ্যাঁ বলো। স্যার ওটা শ্রাবস্তী হবে তো। শ্রাবন্তী লিখে দিয়েছি। শ্রাবস্তী। ওকে, আমার নিজের হাতের লেখা আমি নিজেই বুঝতে পারি। শ্রাবস্তী। ওকে, চলো। বা তুমি বলবে কুশবতী, ঠিক আছে, তবে এক্সামে কিন্তু এটাই জিজ্ঞেস করে, শ্রাবস্তী। ঠিক আছে। আচ্ছা, এখানে না একটা এটা নিয়ে একটা কোশ্চেন আগে পরীক্ষা এসেছিল যে এই কোশলের স্যার চারিদিকে শ্রাবন্তীও স্যার থাকে স্যার অনেক জায়গায়। শ্রাবস্তী অ্যাকচুয়ালি এটার মেনই, মানে ইংলিশেও শ্রাবস্তী, ঠিক আছে, SHABASTI। ক্র্যাকে শ্রাবন্তী দেখছিলাম একবার। যাই হোক, ওটা অ্যাডজাস্ট করে নেবে। মানে এনসিয়েন্ট হিস্ট্রির নাম নিয়েও অনেক গোলমাল থাকে সবসময়, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে। আচ্ছা, এই যে কোশালা আছে না, এটা একবার পড়েছিল, এটা কোন নদীর তীরে আছে? এটা গন্ডক নদীর তীরে আছে। ক্লিয়ার? এটা কোন নদীর তীরে? এটা তোমার গন্ডক বা আহ সাদানিতে এখন পড়ে না, মেনলি গন্ডকটাই পড়ে, গন্ডক নদীর তীরে আছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এই কোশলের আর একটা প্রশ্ন একবার এসেছিল, এই কোশলের একটা বিখ্যাত রাজা কে আছে, কিং কে আছে? প্রসেনজিৎ। প্রসেনজিৎ। ঠিক আছে, প্রসেনজিৎ মা বলে সেই পুরনো সিনেমাতে কেঁদে কেঁদে মাকে ডাকতে মনে আছে? যাই হতো, ওই কেঁদে আমি কেঁদে চুরি মাকে করিনি ডাকতো। ভেবেই মনে রেখেছি স্যার। চলো। তো সেই আমাদের প্রসেনজিৎ, যিনি বাংলা বলতে পছন্দ করেন না, সেই ইংরেজ প্রসেনজিৎ ছিলেন এখানকার রাজা। ওকে, চলো, এটা হলো। এবারে এই প্রসেনজিৎ যখন এলো, এখানে একটা ফ্যাক্ট বলে দিই, এই প্রসেনজিৎ কার ভক্ত ছিল জানো তো? এই প্রসেনজিৎ ভক্ত ছিল গৌতম বুদ্ধের। এবার এটাকে দাবি করছে, এটা এটা দাবি করছে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ। তারা বলছে প্রসেনজিৎ আমার। এবার আমি তোমাকে কি বলেছি, ষোড়শ মহাজনের সময় জৈন বৌদ্ধ দুটোই ছিল। জৈন যে ধর্মগ্রন্থগুলো, সে দাবি করছে আমার এ মানে এ মহাবীরের উপাসক ছিল। মানে জৈনরা দাবি করছে যে প্রসেনজিৎ আমার। অটোমেটিক্যালি তাহলে হিস্ট্রিয়ানরা কি বললো, যারা ইতিহাস লেখে তারা বললো গৌতম, এই যে প্রসেনজিৎ ছিল সে গৌতম বুদ্ধ মহাবীর দুজনেই সমসাময়িক ছিল, ম্যাচ ড্র। ক্লিয়ার? বোঝা গেছে? যে হিস্টোরিয়ানরা ছিল, সে দেখলো বুদ্ধ ধর্মরা বলছে প্রসেনজিৎ গৌতম বুদ্ধের ফ্যান ছিল, যে জৈন ধর্মগ্রন্থ বলছে প্রসেনজিৎ মহাবীরের ফ্যান ছিল। তো হিস্টোরিয়ানরা কি বললো, ভাই ইন্ডিয়ান হিস্ট্রিতে তাহলে কিভাবে বলা হলো, প্রসেনজিৎ দুজনেরই সমসাময়িক ছিল। ক্লিয়ার? কোশল রাজ্যে প্রসেনজিৎ সব তো কি বুঝতে পারলে? নেক্সট চলো। নেক্সট কি আছে? নেক্সট আছে ব্রিজি বা বজ্জি। আচ্ছা, এটা ক নম্বর হচ্ছে আমাদের, কত নম্বর মহাজন পদ হচ্ছে? এটা ছিল 1, এটা ছিল 2, এটা হলো 3, আর এটা হবে কত, 4। ওকে, বলছি এই বজ্জি ছিল একটা রিপাবলিক, জনপদ। মানে এখানে কোনো রাজারা থাকতো না। এবার আমি কি বলেছি তোমাদের, যে এখানকার এই এই রিপাবলিকটার মানে কি, এখানে ভোটিং সিস্টেম ছিল না, কিন্তু কি ছিল, বলবে স্যার কিছু কিছু গোষ্ঠী ছিল, তারা এই অঞ্চলটাকে নিজেদের মতো করে শাসন করত। তাহলে সেই গোষ্ঠীগুলো কারা কারা ছিল? লিচ্ছবি বলে একটা গোষ্ঠী তোমরা শুনেছো, লিচ্ছবি ছিল স্যার। মানে এই গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে শান্তিপূর্ণভাবে ওরা এখানকার যা কিছু সিদ্ধান্ত নেবে একে অপরের সাথে আলোচনা করে নিত। বলছে ভাই এটা মোদের দেশ, আমরা কেউ রাজা নয় কেউ প্রজা নয়, সবাই রাজা সবাই প্রজা। ওকে, চলো। আর একটা গোষ্ঠী, ইম্পর্টেন্ট গোষ্ঠী কে ছিল, বিধেয়। আর একটা ইম্পর্টেন্ট গোষ্ঠী কে ছিল, গ্যাথ্রিক। বলবে স্যার এতগুলো কেন লিখছেন, মনে রাখতে হবে কি? হবে, দরকার আছে, কেননা প্রত্যেকটা গোষ্ঠীর এক একটা ভালো ভালো হিরো আছে। আর একটা হলো শাক্য। এরকম বেশ কিছু গোষ্ঠী ছিল। এরকম মোট কটা গোষ্ঠী ছিল, এরকম মোট 8টা গোষ্ঠী ছিল। ওকে, এরকম মোট কটা গোষ্ঠী, মোট এরকম কটা ক্ল্যান ছিল, কটা বংশ বা কটা গোষ্ঠী ছিল, 8টা।
8। ওকে, তার মধ্যে চারটে ইম্পর্টেন্ট, চারটে লিখলাম। এবার স্যার কেন লিখলেন? এই যে লিচ্ছবি গোষ্ঠী ছিল, এই লিচ্ছবি গোষ্ঠীর এটা কেন ইম্পর্টেন্ট কে বলতে পারবে? এনিবডি? ওই চেল্লনা বলে একজন কে ছিল হ্যাঁ, নাকি? ওই চেল্লনা নামক কে একজন রানী নাকি, আমি ঠিক জানি না বিম্বিসারের ব্যাপারটা। সাথে স্যার কি রিলেটেড কেমন একটা যাই হোক, চেল্লানা, যাই হোক, এটা আমি এখন তোমরা করবো না, এটা আমি পরে বলছি। ওইসব বিম্বিসারের ওইসব রোমান্টিজম আমি পরে আসছি, ঠিক আছে? তো এখন আমি বলবো এটা ছিল এই যে ব্রিজের ক্যাপিটাল, ঠিক আছে? লিচ্ছবি বলে একটা গোষ্ঠী ছিল এবং তারা যেখানে বসবাস করতো সেটার সেই জায়গাটার নামও ছিল লিচ্ছবি। ক্লিয়ার? আচ্ছা, সাক্ষ্যটা ইম্পর্টেন্ট কেন? শাক্য বংশটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই বংশেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? স্যার গ্যাত্রিক বংশটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই বংশে, তোমরা বলো, তখন কে কে ছিল, কোন কোন ধর্ম ছিল? স্যার বৌদ্ধ, জৈন। এই গ্যাত্রিক বংশে কে কে জন্মগ্রহণ করেছিল? মহাবীর। মহাবীর এখানে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে? এবং বিধেয়টা কেন ইম্পর্টেন্ট? এই বিধেয় যে বংশটা ছিল, এই বিধেয়রা যেখানে থাকতো এদের একটা রাজধানী ছিল। এটা অতটা ইম্পর্টেন্ট নয় যদিও, আমি তাও লিখে দিচ্ছি, কিন্তু এটা তোমাদের পড়ার কোনো কারণ নেই, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এই বিধেয় বংশটা যেখানে থাকতো ওই এলাকাটার নাম হতো বিধেয়। মানে এই সমস্ত বংশরা যেখানে থাকতো না, ওরা ওই এলাকার নামও ওটাই দিয়েছিল, যে আমার পাড়াটার নাম বিধেয়। লিচ্ছবিরা বলছে আমরা যে পাড়াতে থাকি ওর নাম লিচ্ছবি, ঠিক আছে? তো বিধেয়, এদের রাজধানী ছিল মিথিলা। এদের রাজধানী ছিল মিথিলা। ক্লিয়ার? ওকে, এটা হলো আমাদের। হ্যাঁ বলো। এই ব্রিজি যেটা বললেন এটা রিপাবলিকের সাথে ডেমোক্রেটিক হতো, তাই না? হ্যাঁ, 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 না এই এই ডেমোক্রেটিক না, যেটা রিপাবলিক, বলছেন এই অনলি যে, অনলি রিপাবলিক, রিপাবলিক। আচ্ছা, ওকে, অনলি রিপাবলিক। ওকে, চলো। আচ্ছা, ওকে, তাহলে দাঁড়াও, এই জায়গাটা আমার মনে হয় একটু ভুল হয়ে গেছে। এই জায়গাটায়, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি, না না না, এটা ঠিকই তো ছিল, বাট তোমাদের বলাটা একটু আমার ভুল হয়ে গেছে। দেখো, লিচ্ছবিরা যেখানে থাকতো ওখানকার নাম কি? অ্যাকচুয়ালি এটাই হবে, কিন্তু আমি একটু অন্যভাবে বলে দিই, বলে বোধহয় তোমাদের বলাটা একটু মানে মিস্টেক হয়ে গেল, মানে অন্যভাবে বলা হয়ে গেল। একটু আমি পরিষ্কার করে বলে দিই। আগে বলো, লিচ্ছবিরা যেখানে থাকতো ওখানকার নাম কি হবে? স্যার লিচ্ছবি হবে। এই লিচ্ছবিদের যে ক্যাপিটালটা ছিল সেটা হলো বৈশালী, ঠিক আছে? বৈশালী, যেমন বিধেয়দের ক্যাপিটাল কি? মিথিলা। তেমন লিচ্ছবিদের যে ক্যাপিটালটা ছিল সেটা হলো বৈশালী। ওকে, এবারে এই যে বৈশালী লিচ্ছবিদের ক্যাপিটাল ছিল, এটা আবার এই ব্রিজি জনপদেরও ক্যাপিটাল ছিল। এবার কি বোঝা গেছে? মানে আমি আগের বারে ওটা বলার চেষ্টা করলাম যে লিচ্ছবিদের ক্যাপিটাল যেটাই ছিল সেটাই ব্রিজির বা বজ্জির ক্যাপিটাল ছিল। ওকে, স্নেহাশিস তখন না, মানে ডেমোক্রেটিক বলে কোনো টার্মস তখন মানে প্রচারে ছিল না। তখন রিপাবলিক কেন বলছি? কারণ এটা জনপদ, তাই। ডেমোক্রেটিকটা পুরো আলাদা, ঠিক আছে? ওটা মডার্ন, না স্যার মডার্ন আমি হিস্ট্রি। বললাম না সেই যে সবাই রাজা সবাই বলে, ওই কারণে আমি বললাম আর কি, অন্য হ্যাঁ, কিছু হ্যাঁ, না। হ্যাঁ, ওটা ছিল, বাট ওই সময় ডেমোক্রেটিক টার্মটা ওই সময় আনা হয়নি। ওটা ঐতিহাসিকরা আচ্ছা এনেছে মডার্ন হিস্ট্রিতে এসে। ওকে, আচ্ছা তো আচ্ছা। আমরা এখানে ইউজ করব না। ওকে, চলো। এটা হলো আমাদের, ঠিক আছে? এই লিচ্ছবিকে কেন্দ্র করে পরে খুব গন্ডগোল হয়, আমরা সেটা আগামীতে পড়বো কিছুক্ষণ পরে। তো তারপরে হেডিং দাও মল্ল, 5 নম্বর। ওকে, মল্লতে কি হয়? এই মল্লের একটা রাজধানী ছিল, ঠিক আছে? সেটার নাম হলো, খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম কি? সেটার নাম হলো কুশীনগর। এবার বলো, রোমাইয়া কি বলছিলে? রোমাইয়া এখানে একটা ফ্যাক্ট বলেছিল। রোমাইয়া কি বলেছিলে বলো তো?
এই কুশীনগরে কি হয়? গৌতম বুদ্ধ তাহলে এখানে মারা যায় হ্যাঁ, মল্লতে? গৌতম বুদ্ধ এখানেই আমি মারা ওটা যায়। ভুল করে কাশিতে লিখে ফেলেছিলাম ওই জন্য। গৌতম বুদ্ধ মারা যান। গৌতম বুদ্ধ এই কুশীনগরে মারা যায়। ওকে, এটা ছিল মল্লের ক্যাপিটাল। ক্লিয়ার? ওকে, এটা বর্তমানে কোথায় স্যার এটা? এটা বর্তমানে মানে ইউপির গোরক্ষপুর জেলাতে আছে। এটা বর্তমানে আছে ইউপি, বেশিরভাগ ইউপি। ওই যে বললাম না যে এটা তো বেশিরভাগ এখানে গড়ে উঠেছিল, এই যে জায়গাটা, তো এটা তো ইউপি, বিহার, ঝাড়খণ্ড এরকম তো থাকবে, তাই না? বেশিরভাগ ইউপি, খুব কম এদিকে আছে, আর আর একটা বোধহয় এদিকে আছে। ঠিক আছে, সব পড়বো আমরা আস্তে আস্তে। তো গৌতম বুদ্ধ এখানে মারা যান। মল্লের ক্যাপিটাল হলো কুশীনগর। ক্লিয়ার? তাহলে এটা কোথায় আছে? ইউপিতে আছে। আচ্ছা, এই যে কুশীনগর, এই যে মল্ল, এর অপর নাম, এর অপর একটা নাম আছে পাবা। ওকে, মনে রাখবে, এর অপর একটা নাম আছে পাবা। ঠিক আছে, ক্লিয়ার? এখানে এই মল্লতে একটা নদী ইম্পর্টেন্ট পরীক্ষায় জিজ্ঞেস করে। আমি বললাম এনসিয়ান হিস্ট্রিতে গল্পটা ক্লিয়ার করবে, বাট এখানে খুব একটা কনসেপ্ট তোমার ইম্পর্টেন্ট নয়। এনসিয়েন্ট আর মিডাইভালে গল্পটা ইম্পর্টেন্ট। স্যার কিছু মানে আমাকে একটু লিঙ্ক করে করে বলে দিলে খুব ভালো হয়। গল্পটা ইম্পর্টেন্ট, বাট এখানে কনসেপ্ট কিছু নেই, এখানে শুধু ফ্যাক্ট। গল্পের আকারে ফ্যাক্ট গুলো যে বলছে ওগুলো মনে রাখবে। গল্প, ওই কনসেপ্ট প্লাস গল্প দুটো ইম্পর্টেন্ট মডার্ন হিস্ট্রিতে, ওটা আমি সেভাবে পড়াবো। ঠিক আছে, এনসিয়েন্ট হিস্ট্রি আর মিডাইভাল হিস্ট্রি এখান থেকে ডাব্লিউবিসিএস এও কোনো কনসেপচুয়াল প্রশ্ন আসে না। ঠিক আছে, তাই অন্যান্য পরীক্ষা তো বাদই দিলাম। তো এখানে একটা নদী ইম্পর্টেন্ট, এখানে একটা নদী খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেই নদীটার নাম হলো, মনে রাখবে, কাকুথা। এই একদম মল্ল নামক আর কি, মানে মহাজনপদের মাঝখান দিয়ে চলে গেছে কাকুথা। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে বললাম কুশীনগর, এই কুশীনগর কোন নদীর তীরে অবস্থিত? কুশীনগর, এটা হলো হিরণ্যবর্তী বলে একটা নদী আছে। এই হিরণ্যবর্তী নদীর তীরে এটি অবস্থিত, কুশীনগর। ঠিক আছে, যেহেতু গৌতম বুদ্ধ মারা গেছে না, তাই জিজ্ঞাসা করতে পারে যে কুশীনগর কোন নদীর তীরে? হিরণ্যবর্তী নদীর তীরে। আসিফ ব্যাচে আছে? হ্যাঁ স্যার। বুঝতে পারছো আসিফ? এবার জিকেটা কোন লেভেলে যাবে? পরীক্ষা জিকেতে ভয় লাগবে কি? না স্যার। তো একটু কমপ্লিট করতে হবে। সাজান আছে তো? সাজান বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, চলো চলো। তো শফিকুলের শরীর কেমন আছে? ওকে, এবারে দেখো, শফিকুল থাক, কথা বলতে হবে না, ও আমাকে মেসেজ করে দিয়েছিল আগের দিন, স্যার আমি রিপ্লাই করছি না, শরীরটা খারাপ। তো ঠিক আছে। আচ্ছা, এই মল্লটা কেন ইম্পর্টেন্ট জানো তো? আমি কি বলেছিলাম? যেমন এই ব্রিজিটা, এখানেই দুটো প্রধান প্রধান ধর্মগুরু জন্মগ্রহণ করেছিলেন। মহাবীর এখানে জন্মগ্রহণ করেছিলেন, আবার গৌতম বুদ্ধ এখানে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক তেমন এই ব্রিজিটা, এখানে আবার দুটো প্রধান প্রধান ব্যক্তি মারা যায়। কুশীনগরে মারা গেল গৌতম বুদ্ধ, আর এখানেই একটা জায়গা আছে, পাবা কিন্তু নয়, এর নাম হলো পাবাপুরী। ঠিক আছে, এর নাম হলো পাবাপুরী। এই পাবাপুরীতে কে মারা যায়? এই পাবাপুরীতে মারা যায় মহাবীর। ঠিক আছে, ওকে, এই পাবাপুরীতে মারা যান মহাবীর। ঠিক আছে, তাহলে কুশীনগরে কে মারা যায়? স্যার গৌতম বুদ্ধ মারা যায়। পাবাপুরীতে কে মারা যায়? স্যার মহাবীর মারা যায়। স্যার শাক্য বংশে কে জন্মগ্রহণ করে? মহাবীর। স্যার গ্যাত্রিক বংশে কে জন্মগ্রহণ করে? সরি, শাক্য বংশে গৌতম বুদ্ধ, গ্যাত্রিক বংশে মহাবীর। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? চলো, এবারে আমরা কত নম্বর হলো? 5 নম্বর। এবারে আমরা যাব 6 নম্বরে। 6 নম্বর কি আছে? 6 নম্বরে আছে মল্ল। আচ্ছা, মল্ল পড়লাম না? ওকে, মগধটা পড়ে নেবো। ঠিক আছে, মগধের আমি হালকা ফ্যাক্ট এখানে বলবো। 16টা হয়ে যাওয়ার পরে মগধ নিয়ে আমি আরো একবার ফিরে আসবো। ঠিক আছে, তো এখান থেকে অল্প আমরা কিছু জিনিস জেনে আগে বেরিয়ে যাবো, অন্য আগে সবগুলো কমপ্লিট করে নিই। মগধ,
মগধ এখন কোথায় আছে? বর্তমানে যেটা বিহারের যে পাটনা প্লাস যে গয়া, এই দুটো জায়গা মিলিয়ে আগে মগধ ছিল। ক্লিয়ার? ঠিক আছে। এই মগধের রাজধানী নিয়ে অনেক মানে ব্যাপার আছে, তবু আমি জাস্ট মোটা মোটা করে বলে দিই। আমি এই ক্লাসে কিছুক্ষণ পরে আমি এটাকে ক্লিয়ার করে দেবো। এর প্রথম রাজধানী সবসময় মনে রাখবে, যে ফার্স্ট ক্যাপিটাল সেটা ছিল রাজগীর। এর আবার অনেক নাম আছে, রাজগীর বলতে পারে, কোন জায়গায় আসতে পারে রাজগৃহ, আরে यार, কোন জায়গায় আসতে পারে রাজগৃহ, আবার কোন জায়গায় আসে গিরিব্রজ। তিনটে নাম মনে রাখবে, তিনটে সেম জায়গার নাম। ঠিক আছে, এটা এর ফার্স্ট ক্যাপিটাল ছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট কি? এটা ছিল এই এই মগধেরই আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমার পরে, যেটা কি এর যে আছে এখানে বলে দিই, এখানে যখন এটা এলো বলে দিই, এই যে ক্যাপিটালটা ছিল, এই যে রাজগীর ক্যাপিটালটা ছিল না, এর চারিদিকে 5টি পর্বত, 5টি পর্বত দিয়ে এটা পুরো ঘেরা ছিল। ঠিক আছে, 5টি পর্বত দিয়ে এই রাজগীর ক্যাপিটালটা পুরো ঘেরা ছিল। এবার তোমরা বলো, এটা কেন এই জায়গাকে ক্যাপিটাল করলো? 5টা পর্বতে ঘেরা বলে কেন করলো বলবে স্যার? যদি আমাদের পাকিস্তান যদি আমাদের পাকিস্তান ভারতকে আক্রমণ করতে আসে, সে কি এতে করবে, মুম্বাই আক্রমণ করবে, নাকি কলকাতায় করবে, নাকি চেন্নাই করবে, নাকি দিল্লিতে করবে? বলবে স্যার অবশ্যই ওর টার্গেট হবে দিল্লি। এই যেমন এদিকে বোম ব্লাস্ট হলো, কেন হলো? কারণ মেনলি আমাদের যে ইন্টারন্যাশনাল যে আমাদের ওয়ার বা রিলেশন, সেখানে মূলনীতি কি, যে ক্যাপিটাল যখন কারোর হয়ে যায় তখন সেই পুরো দেশটাও তার হয়ে যায়। ঠিক আছে, তো কোনো দেশের ক্যাপিটালটা যখন কোনো কেউ অধিকার করে নেয়, যেমন আমাদের তালিবান, আফগানিস্তানের তালিবান কি করলো, কাবুলকে যখন কাবুলকে যখন মানে ওরা অকুপাই করে নিল, কাবুলকে যখন ওরা করে নিয়েছিল, তখন তালিবান সরকার পালিয়েছিল, তাই না? যেমন বাংলাদেশে কি হলো, বাংলাদেশে যখন জেন জেট মানে যারা রাগী আর কি, যারা ওই শেখ হাসিনার বিরোধী দল ছিল, তারা যখন ঢাকাকে ক্যাপচার করে নিল, তখন শেখ হাসিনা ফুরুত করে পালালো। ঠিক আছে, মোদির কাছে, ঠিক আছে, মোদি আমি আসছি বলে পালিয়ে গেল। তো এই হলো ব্যাপার। তো এই জন্য ক্যাপিটালকে সুরক্ষিত করার জন্য আমাদের 5টা পাহাড়ের মাঝখানে জায়গাটাকে ওরা রাজগীরটাকে ক্যাপিটাল করেছিল। ঠিক আছে, যাতে এটাকে কেউ মানে করতে না পারে, কেউ সহজে আক্রমণ করতে না পারে। ওকে, চলো। ওকে, মোটা এই হলো। আচ্ছা, মগধের সবচেয়ে ফার্স্ট, এটা অনেক জায়গায় অনেকে বলে, কিন্তু যেটা সকল হিস্টোরিয়ানরা মানে, বা যেটা পরীক্ষার আমরা দেখবো, পরীক্ষার বোর্ড মানে, কোন হিস্টোরিয়ান মানে না মানে আমার দেখে দরকার নেই, পরীক্ষার বোর্ডরা যেটা মানে সেটা কি, এখানকার ফার্স্ট যে বংশ এখানে রাজত্ব করেছিল সেটা কি, সেটা হলো হর্ষঙ্ক বংশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় খুব কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হয় এটা। যারা যারা বিপিন চন্দ্র পড়েনি বা অন্যান্য বই পড়েছে, তারা শিশুনাগ বংশের সাথে কিন্তু গুলিয়ে ফেলেন। কিন্তু এনসিআরটি বা বিপিন চন্দ্র কি বলছে, যে এখানে প্রথম বংশ হলো হর্ষঙ্ক বংশ, যে এখানে রাজত্ব করেছিল। ক্লিয়ার? চলো। আচ্ছা, 7 নম্বর কি আছে? 7 নম্বর আছে চেদি বংশ। ওকে, চেদি বংশ কোথায় আছে? আমাদের যে বর্তমানে বুন্দেলখণ্ড আছে, বুন্দেলখণ্ড মানে কোথায়? মহারাষ্ট্রের উপর পোর্শনটা। ঠিক আছে, যে বুন্দেলখণ্ড আছে, ওকে, সেখানে চেদি বংশ ছিল। এই চেদি বংশের লোকেশনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কি, চেদি বংশের ইম্পর্টেন্ট হলো এই চেদি বংশেরই একটি শাখা, এই চেদি বংশেরই একদল মানুষ, একদল শাখা কলিঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। কলিঙ্গ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে,
আর সব সময় মনে রাখবে কলিঙ্গ সম্পর্কে তুমি ইতিহাসে যা কিছু পড়ছো, এই কলিঙ্গ রাজ, এখানে একটা খারবেল নামে একটা রাজা ছিল, তার সম্পর্কে লেখা ছিল একটা শিলালিপি, মানে একটা পাথরের গায়ে অনেকগুলো লাইন তাকে নিয়ে লেখা ছিল, যে শিলালিপিটার নাম কি? হাতিগুম্ফা। সেখান থেকেই এই সমস্ত ফ্যাক্ট আজকে আমরা জানতে পারছি। ওকে, কলিঙ্গর সাথে যে অশোকের যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টাব্দে, মানে কলিঙ্গ রাজা খারবেলের সাথে কোথায় 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্বাব্দে অশোকের সাথে হয়, এটাও কোথায় জানতে পারি আমরা? এটাও আমরা কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্পা লিপি থেকে জানতে পারি। এবার পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞাসা করে যে হাতিগুম্পা লিপি কাকে নিয়ে লেখা হয়েছে, বলবে কলিঙ্গ রাজা খারবেলকে নিয়ে। ক্লিয়ার? আর এখান থেকে আমরা এসব জানতে পেরেছি যে চেদি বংশের একটা শাখা কলিঙ্গ মানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ক্লিয়ার? এনি ডাউট? আচ্ছা, এর যে রাজধানী ছিল স্যার রাজধানীটা বলে দিন। এর যে ক্যাপিটাল ছিল, ক্যাপিটালটা কি? এর ক্যাপিটালটা ছিল শক্তিমতি। ক্লিয়ার? ওকে, কোনো সমস্যা? দাঁড়াও আমি একটু জল খেয়ে নিই। বোঝা যাচ্ছে? একটু ওয়েট করো, আমি একটু জলটা ভরে নিই। কার আগে এই চ্যাপ্টার গুলো খুব বেশি গুলিয়ে যেত? কেউ আছো যে স্যার আমার খুব গুলিয়ে যেত চ্যাপ্টার গুলো? চলো। এসের উপরে চাপের আছে। হ্যাঁ, একটু কনসেপ্ট না ক্লিয়ার থাকলে গল্পগুলো খুব সমস্যা। ওকে, চলো 8 নম্বর কি আছে? 8 নম্বর আমরা পড়বো বৎস। ওকে, বৎসটা কি? এটা হলো এত ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট জেনে নাও। এখানকার যে আমাদের উত্তরপ্রদেশের, আমি তোমাদের কোথায় ওটা কোথায় করলাম, হ্যাঁ এই যে মেন, এই যে গাঙ্গেয় মেন যে সমভূমিটা না, একদম গঙ্গার তীরে, পুরো গাঙ্গেয় সমভূমিতে, এটা ইউপির উত্তরপ্রদেশের গাঙ্গেয় সমভূমিতে এটা তৈরি। এটা তৈরি বলতে এটা ছিল। ওকে, উত্তরপ্রদেশের গাঙ্গেয় সমভূমিতে। তাহলে তোমরা বলো এখানে কৃষিকাজ সবচেয়ে ভালো হবে না? হবে না? বলো কাজ কি, এগ্রিকালচার তো দারুণ ফাটিয়ে হবে, খুব ভালো এগ্রিকালচার হবে। ওকে, আচ্ছা, ওকে চলো নেক্সট কি। এখানেও আমরা এর আগে কোথায় পড়েছিলাম তুলার জন্য বিখ্যাত? এর আগে কোথায় পড়েছিলাম? কোনটা কেউ বলতে পারবে? এটাও খুব বা তুলাজাত বস্ত্র জন্য এটাও বিখ্যাত ছিল। ক্লিয়ার? এর আগে আমরা কোথায় তুলা বিখ্যাত পড়েছিলাম? কার মনে আছে? কাশিতে। কাশিতে। ওকে, কাশি। তাহলে এটা কিন্তু হ্যাঁ, ওকে সিন্ধুদাস বলেছিলেন, সিন্ধুদাস? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এটা এখানে এখানকার প্রধান শিল্প কি ছিল? তুলাজাত বস্ত্র শিল্প। ওকে, এছাড়া আর একটা ছিল আমাদের কোথায়? কাশিতে। দেখো আমি এখানে লিখেছিলাম না, এই যে কটন ইন্ডাস্ট্রি, কার্পাস বয়ন শিল্প। আর ছিল আমার কোথায়? এই যে বৎসতে। এই দুটো জায়গায় তুলা খুব ভালো চাষ হতো। ক্লিয়ার? বৎসতে তুলা কি ছিল? তুলা ছিল প্রধান শিল্প। আর এখানে কি ভালো হতো? কৃষিকাজ। কেন স্যার? গাঙ্গেয় সমভূমিতে তৈরি, পলিমাটিতে এটা অবস্থিত, দুর্দান্ত ফাটিয়ে কৃষিকাজ করবে সবাই। ঠিক আছে, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সব চাষ করবে। দেখো, আর বাজারে গিয়ে 5 টাকা 20 করে হাঁকবে। ঠিক আছে, আচ্ছা, এখানকার যে মেন ক্যাপিটাল ছিল, এখানে আর একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ,
এখানকার লোকেদের না, এখানকার যে মেন রাজা ছিল, সেই রাজাটার নাম ছিল, একটা মেন রাজা ছিল, এখন একটা গল্প বলি, মনে পড়ে গেল। এখানে একটা ফেমাস কিং ছিল, তার নাম কি? উদয়ন। এনার একটা নেশা ছিল, কি নেশা? এনা খুব হাতি ধরার নেশা ছিল, হাতি ধরার নেশা ছিল। এবারে ভালো করে শোনো, এর সাথে কিভাবে আমি কানেক্ট করাচ্ছি। এই উদয়নই একটা সময় গিয়ে মগধের সিংহাসনে বসে। আর তোমরা ছোটবেলায় পড়েছো না, মগধের নিরাপদ কেন ছিল? মগধে হাতির বাহিনী ছিল। এই উদয়নই মানে বৎসতে একটা সময় রাজত্ব করেছিল, তারপরে মগধে গিয়ে যখন সিংহাসনে বসলো, হাতির পুরো পালকে নিয়ে মগধে চলে গেল। ক্লিয়ার? এখান থেকেই সেটা, এই স্টোরিটা শুরু। এনার খুব হাতি ধরার নেশা ছিল। এবারে কথা হলো কি, এই উদয়নীকে হিরো করে, এগুলো ইম্পর্টেন্ট, এনাকে হিরো বানিয়ে দু তিনটে বই লেখা হয়, দু তিনটে বই এনাকে নিয়ে গল্প লেখা হয়, যেখানে ইনি ছিলেন হিরো। তো সেটা কি 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 বই? প্রথম বই লেখো, আমাদের যে মহাকবি ব্যাস, মহাকবি ভাস, VYAS, ভাস। ঠিক আছে, এনার একটা বই, এই বইগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, স্বপ্ন বাসব দত্তা। আমি নিচে বুকগুলো লিখছি। স্বপ্ন বাসব দত্তা, এটাতে ইনি হিরো ছিলেন। হর্ষবর্ধনেরও তিনটি বই ছিল, তিনটি বুক লিখেছিলেন। কি কি? ইনিও তিনটি বুক লিখেছিলেন। প্রথমে হলো রত্নাবলী, ঠিক আছে, ভালো করে লিখে দিই, ইংলিশেই লিখে, তাহলে তোমাদের সুবিধা হবে। রত্নাবলী। 2 নম্বর বই কি? 2 নম্বর বই হলো প্রিয়দর্শিকা। এটা এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 1 নম্বর। ঠিক আছে, তিনটে বই। এটা হলো প্রিয়দর্শিকা। তাহলে হর্ষবর্ধনের এই দুটো বই, আর ব্যাস মহাকবির স্বপ্ন বাসব দত্তা, এনাকে নিয়ে লেখা হয়েছিল, উদয়নকে নিয়ে এনাকে হিরো বানানো হয়েছিল। এখানে ক্লিয়ার? এনি ডাউট? ওকে, বোঝা কি গেছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। চলো নেক্সট আমরা যাই। ওকে, আচ্ছা, এখানে আমি ক্যাপিটাল লেখাইনি না, সরি। এর যে ক্যাপিটাল ছিল, ক্যাপিটালটা লেখো কুশাম্বি। ওকে, নেক্সট। নেক্সট আমাদের ছোট ছোট আছে, আর কত হলো? 8 9 নম্বর লেখো কুরু। ওকে, কুরুর যে রাজধানী ছিল, এখন কুরুটা কেন ইম্পর্টেন্ট? এর কেবল লোকেশনটা ইম্পর্টেন্ট, যতবার পরীক্ষায় পড়েছে লোকেশনটা নিয়ে পড়েছে, আলাদা আলাদা কিছু একে নিয়ে টেনশন নেওয়ার কারণ নেই। এ বর্তমানে কোথায় লোকেটেড? বর্তমানে দিল্লিতে লোকেটেড। বর্তমানে যেখানে দিল্লি সেখানে ছিল, আর এটাই এর রাজধানী ছিল। এবার বলবে স্যার, তখন তো দিল্লির নাম আলাদা ছিল। তো তখন দিল্লির নাম কি ছিল? তখন দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, দিল্লির কি ওল্ড নেম? ওকে, দিল্লির ওল্ড নেম কি? ইন্দ্রপ্রস্থ। ক্লিয়ার? এখানে আর বেশি কিছু ইম্পর্টেন্ট নয় এটাতে। আমরা নেক্সট চলে যাব। নেক্সট আর একটা 10 নম্বর লিখে নাও, পাঞ্চাল। পাঞ্চালটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়। ওকে, এটা কোথায় ছিল? এটা এটা ছিল ইউপিতে ছিল, এটা মনে রাখো, জাস্ট এটা ছিল ইউপিতে। ওকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর এর এর রাজধানী কি ছিল? রাজধানীটা মনে রাখো, অহিত ছিদ্র। ওকে, বাকি এখানে আর কিছু তেমন তোমার ইম্পর্টেন্ট নয়। এই পাঞ্চালের কথাটা কোথায় জানা যায়? রামায়ণে।
রামায়ণ বুকে এর কথা জানা যায়, ঠিক আছে? এই পাঞ্চালের কথা রামায়ণ বুকে জানা যায়। ক্লিয়ার? নেক্সট আমার আছে মৎস্য। মৎস্য মানে মাছ না, মৎস্য। ওকে, এটা আছে রাজস্থানে, বর্তমানে যেখানে জয়পুর সেখানে লোকেটেড আছে। ঠিক আছে, জয়পুরে এটা লোকেটেড আছে। আচ্ছা, এর রাজধানী কি ছিল? এর রাজধানী, আচ্ছা, এর এখানের একটা ফেমাস কিং ছিল, সেটা কি? বিরাট। বিরাট কোহলি নাম, বিরাট। আর সেখান থেকেই এর ক্যাপিটালের নাম হলো বিরাটনগর। বিরাটনগর হলো এর ক্যাপিটাল মৎস্যরাজের। বোঝা গেছে? এনি ডাউট? চলো, এবারে আমার যেটা করব 12 নম্বরে, সুরসেন। ওকে, সুরসেন। সুরসেন কোথায় আছে? বর্তমানে যেখানে ইউপি মথুরা, লোকেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউপিতে যেখানে মথুরা আছে, মথুরাতে, মথুরা রাজ্যে এটি অবস্থান করছে। আর সুরসেনের রাজধানী কোথায় ছিল? সুরসেনের ক্যাপিটালই ছিল মথুরা। ঠিক আছে, সুরসেনের ক্যাপিটালই ছিল মথুরা। এবারে কথা হলো, এখানে একটা অড টাইপের প্রশ্ন এখান থেকে রেলে একবার জিজ্ঞাসা করা হয়েছিল। কি স্যার? যে মেগাস্তিনিস কোথায়, মেগাস্তিনিসের বইয়ে বা মেগাস্তিনিসের মতে কৃষ্ণের উপাসনা কেন্দ্র কোথায়? মেগাস্তিনিস কি বই লিখেছিলেন? কে বলতে পারবে? ইন্ডিকা। ইন্ডিকা। আগে বলো, মেগাস্তিনিস কবে এসেছিল, কার সময় ভারতে এসেছিল? হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধনের সময় মেগাস্তিনিস ভারতে এসেছিল? কে বলতে পারবে? কেউ জানো না? মেগাস্তিনিস কবে ভারতে এসেছিল? এ কি? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। হ্যাঁ, এসবও আমি বলে দেবো, এগুলো তো ছোট থেকে পড়ে পড়ে। হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, আচ্ছা, ইনি একটা বই লিখেছিল স্যার, বইটার নাম হলো ইন্ডিকা। এই বইয়ে টোটাল ইন্ডিয়াকে না 7টা ভাগে ভাগ করেছিলেন ইনি। ঠিক আছে, যাই হোক, এটা আমরা জাস্ট এক বলে দিলাম, মনে রাখবে। এবারে এই বইয়ে তিনি লিখেছিলেন যে এই যে সুরসেনে, এখানেই এটাই ছিল কৃষ্ণের উপাসনা কেন্দ্র। এটাই ছিল কৃষ্ণের উপাসনা কেন্দ্র। ওকে, ইনি এটা লিখেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে যে ফেমাস রাজা ছিল, এখানে যে ফেমাস কিং ছিল, সেই কিং এরও নাম কি ছিল? সুরসেন। আর সেই কিং এর, এই সুরসেনের পুত্র কে ছিল? এই সুরসেনের পুত্র ছিল অবন্তী পুত্র। কেন বলছি? কারণ আছে। ইনি গৌতম বুদ্ধের, ইনি গৌতম বুদ্ধের প্রধান শিষ্য ছিলেন। এবার কি লিঙ্ক করতে পারছো? বহুবার প্রশ্নে পড়ে, গৌতম বুদ্ধের প্রধান শিষ্য কে ছিল? অবন্তীপুত্র। এবং তিনি, এটা যদি আগামী দিনে পড়ে, তিনি কোন মহাজন পদ থেকে বিলং করতেন? তিনি সুরসেন মহাজন পদ থেকে, কারণ তিনি সুরসেনেরই ছেলে ছিলেন। ক্লিয়ার? চলো, স্যার নেক্সট এই দেখো। সুরসেন যে জনপদ, এটা টোটালি মাইথোলজির ওপর তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, চলো, নেক্সট কি আছে? কত নম্বর পর্যন্ত পড়লাম? 13। আমি না অত দেখতে যাচ্ছি না, কেননা পরীক্ষায় ওই মাইথোলজি থেকে প্রশ্ন তো আসে না। কারণ মাইথোলজি সেক্টরে গেলে সুরসেন নিয়ে আরো অনেক কিছু আমরা জানতে পারবো, কিন্তু জাস্ট আমরা একটা এক্সামের পার্সপেক্টিভ থেকে পড়ছি, তাই আমি হ্যাঁ ইন হ্যাঁ ডেপথে ঠিক যাচ্ছি আছে। না। কারণ এটা নিয়ে তুমি যখন এই যে ইন্ডিকা বই তুমি দেখতে পাবে, অনলাইনে যখন সার্চ করবে ইন্ডিকা বই, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো সুরসেন নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেখানে তুমি সুরসেন সম্পর্কে মাইথোলজিতে আমরা জানতে পারি।
ঠিক আছে, কখনো যদি তোমরা মানে ফাঁকা সময় যদি কেউ মাইথোলজি নিয়ে ইন্টারেস্টেড থাকো, এটা দেখতে পারো, ভালো লাগবে। চলো, আচ্ছা, নেক্সট আমার 13 নম্বর কি? নেক্সট 13 নম্বর হলো অশোক। ওকে, অশোকটা ফেমাস কেন, কেউ বলতে পারবে কেন? দক্ষিণ ভারতে অবস্থিত অন অ্যান্ড অনলি একটি মাত্র মহাজনপদ। ক্লিয়ার? কেবল এই অশোক মহাজনপদটাই দক্ষিণ ভারতে অবস্থান করত। কারণ সেটা কোথায় সেটা, আচ্ছা, দক্ষিণ ভারত বলতে আমি এখানে কাকে বোঝাবো? ভারত উত্তর দক্ষিণ কিভাবে ডিসাইড হয়? এখানে একটা পর্বত আছে, সেই পর্বতের নাম হলো বিন্ধ্য পর্বত। সেই বিন্ধ্য পর্বতের দক্ষিণে মহারাষ্ট্রে অশোক অবস্থান করত, আর সেটা ঠিক গোদাবরী নদীর পাশ দিয়ে। ঠিক আছে, তাহলে অশোক কোথায়? মহারাষ্ট্রে। আর এটা কোন রিভারের তীরে? স্যার, গোদাবরী। গোদাবরীকে কি গঙ্গা বলা হয় লেন্থের দিক থেকে? সরি, হ্যাঁ, দক্ষিণের গঙ্গা। দক্ষিণের গঙ্গা। ওকে, চলো। আর পবিত্রতার দিক থেকে দক্ষিণের গঙ্গা কাকে বলে? কাবেরী। কাবেরী। ওকে, চলো। ওকে, এই গোদাবরীতে আমাদের অবস্থান করত। দক্ষিণ ভারতের বৃহত্তম নদীও গোদাবরী। এই গোদাবরী নদীর তীরে অশোক অবস্থান করত, যেটা দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ। দক্ষিণ ভারতে আর কোনো মহাজনপদ নেই, কেবল এটাই ছিল। ঠিক আছে, ওকে। অশোকের রাজধানী কি? অশোকের যে আমাদের ক্যাপিটাল ছিল, এর ক্যাপিটালের নাম হতো পোজালি, বা আর একটা এর নাম আছে, সেটা হলো পোটানাটিকা। পোটানাটিকা। ওকে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। বাকি এখানে আর কিছু ইম্পর্টেন্ট নয়। এখানে একটা উল্লেখযোগ্য রাজা ছিল, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও লিখে দিচ্ছি। একটা কিং ছিল, যেটা কখনো কখনো বিভিন্ন ইতিহাস লেখকের বই চলে আসে, সেটার নাম হলো অরুণ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট 14 লেখো, 14 নম্বর লেখো অবন্তী। ওকে, নেক্সট 14 নম্বর লেখো অবন্তী। অবন্তীটা কোথায় আছে? এটা আছে মধ্যপ্রদেশে, এমপিতে আছে অবন্তী। ঠিক আছে, এটা লোকেশন হলো। এই রাজ্যের মধ্যে দিয়ে একটা বিখ্যাত নদী যায়, যেটা খুব একটা তোমরা হয়তো জানো না, কিন্তু এটা পরীক্ষায় প্রচুর আসে। বিশেষ করে রেল এবং বিসিএস এ 2-3 বার দিয়েছিল, রেলেও 2-3 বার দিয়েছে। ঠিক আছে, সেন্ট্রালে প্রায় সব এক্সামে এসে থাকে। সেটা হলো বেত্রবতী। বেত্রবতী নদী নামে নদীর তীরে এটা ছিল। এর মধ্যে একটা এর মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে গেছিল, বেত্রবতী। ঠিক আছে, এর দুটো রাজধানী ছিল। এর যে ক্যাপিটালটা ছিল, সেটা দুটো ছিল। একটা নর্থের ক্যাপিটাল ছিল, আর একটা সাউথের ক্যাপিটাল ছিল। কি ছিল? নর্থের ক্যাপিটাল ছিল উজ্জয়িনী, আর সাউথের যে ক্যাপিটাল ছিল সেটা হলো মাহিষ্মতি। এবার বুঝতে পারছো আমরা পড়েছিলাম কেন মাহিষ্মতি? সরি, আমরা দেখেছিলাম কোথায়, দেখেছিলাম কোন সিনেমাতে, কে বলতে পারবে? কোন সিনেমাতে? বাহুবলী। 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 ওকে, চলো, আচ্ছা। এবারে বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে এখানকার একটা রাজা ছিল, এখানকার একটা ফেমাস কিং ছিল। সেই কিংটার নাম হলো চন্ড প্রদত্ত। চন্দ্রপ্রদ্যৎ। ঠিক আছে, এখানকার কিং ছিল। ওকে, এ সম্পর্কে আর কিছু আমাদের জানার নেই। আমরা 15 নম্বর দেখে নেব। 15 নম্বর কি আছে? 15 নম্বর হলো গান্ধার। ওকে, গান্ধার। এটা কোথায়?
এই প্রথমবার আসছে, এটা ইম্পর্টেন্ট হলো, এর লোকেশনটা প্রচুর ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষা আসে, মনে রাখবে এটা পাকিস্তানে আছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আছে পাকিস্তানে। বোঝা গেছে? এটাই একমাত্র এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন পড়ে। আর একটা প্রশ্ন কি পড়ে, এটা রাজধানী কোথায়, যেটা আমাদের খুব ফেমাস নাম, সেটা কি? তক্ষশিলা। তক্ষশিলা হলো তক্ষশিলা। গান্ধারের রাজধানী। ঠিক আছে, আর এটা তাহলে কোথায় আছে? পুরোপুরি এটা আছে পাকিস্তানে। ঠিক আছে। আচ্ছা, গান্ধারের একজন ফেমাস কিং কে? কিংটা অতবার পরীক্ষায় দেয় না। পুক্কু সাতি, মনে রাখতে পারো, না মনে রাখলেও ক্ষতি নেই। পুক্কু সাতি। স্যার এটা আফগানিস্তান হবে না? না, পাকিস্তান। ওকে, চলো। আচ্ছা, এই যে গান্ধারের, এটা আমি তোমাদের অ্যাডিশনাল ফ্যাক্ট বলছি, এটা যারা যদি কেউ বিসিএস দাও সে একটু জেনে রাখতে পারো। এটা এই যে গান্ধারের যে ক্যাপিটাল তক্ষশিলা, এটা কোথা থেকে জানতে পারি? এটা বাহিস্তান শিলালিপি থেকে জানতে পারি। বাহিস্তান শিলালিপি। এবারে একবার এসএসসি তে এসেছিল, বাহিস্তান শিলালিপি আছে কোথায়? এটা আছে ইরানে। এই শিলালিপিটা ইরানে আছে। জাস্ট এইটুকু জেনে রাখো, পরীক্ষা আসলে তুমি যে 1-2% ছেলে পাবে তার মধ্যে তুমি একজন হবে। ওকে, নেক্সট চলো। নেক্সট হলো 16 নম্বর এবং লাস্ট, সেটা কি? কম্বোজ। ওকে, কম্বোজ। কম্বোজ কি বলছে? এটাও কোথায়? দিস ইজ অলসো ইন পাকিস্তান। ওকে, এটাও আছে কোথায়? পাকিস্তানে। কম্বোজের রাজধানী কি? ক্যাপিটাল। ক্যাপিটালটা হলো রাজপুর। এর ক্যাপিটাল হলো রাজপুর। ঠিক আছে, এখানে যেটা ইম্পর্টেন্ট, এই কম্বোজের কথা আমরা কোথায় জানতে পারি? হিউয়েন সাং, বলতো কার সময় এসেছিল? একটু আগে বললাম, এনার পুস্তকে আমরা আমরা এটা জানতে পারি। হিউয়েন সাংয়ের পুস্তক, হর্ষবর্ধন। হর্ষবর্ধন। ওকে, ঠিক আছে। এটা হলো 16টা আমার এই টোটাল জনপদ, যার ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো ইন ডেপথে গিয়ে আমি তোমাদের বললাম, যেগুলো তোমাদের মনে রাখা দরকার, এবং গল্প করে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। কারণ এই বইয়ে এই ফ্যাক্ট গুলো পড়লে প্রথমত তুমি বুঝতে পারবে না কোনটা নিতে হবে কোনটা ছাড়তে হবে। সেকেন্ড সমস্যা কি হবে, তুমি ফ্যাক্ট গুলো ঠিকঠাক ক্রোনোলজিক্যালি লিঙ্ক করে করে পড়তে পারবে না, ওই জন্য, যেটা জন্য কোর্স তোমাকে সাহায্য করছে। ওকে, এবারে আমরা যে 16টা পড়লাম, এই 16টার মধ্যে কি হতো? একে অপরের সাথে মারপিট করছে, কে ওকে মারছে, এর সাথে মিশে গিয়ে আরেকজনকে মারছে, এইভাবে করতে করতে দেখা গেল আমার শেষ পর্যন্ত কেবল অ্যাট লাস্ট আমার কেবল 4টে মহাজনপদ নিজেদের জায়গায় দাঁড়িয়ে রইল, ওরা শক্তিশালী হয়ে দাঁড়িয়ে রইল। কে কে? প্রথমে হলো বৎস। বৎসতে কি আছে? ফেমাস কটন টেক্সটাইল। কোথায় আছে? গাঙ্গেয় সমভূমিতে আছে। তারপরে কে? অবন্তী। আর একটা কে? কোশল, যেখানে ফেমাস রাজা কে? প্রসেনজিৎ। আর একটা কে? মগধ। ওকে, আর তারপরে যখন ফাইনালি এদের এদের মধ্যে কে টিকে গেল? এদের মধ্যে আবার টিকে গেল কে? মগধ। ফাইনালি যদি বলো স্যার এই 4টের মধ্যে ফাইনালি কে টিকলো? ফাইনালি মগধ আমার টিকলো। এরা সবই ভ্যানিশ হয়ে যাবে একসময়। ওকে, তো যেহেতু মগধটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা মগধটা নিয়ে আমরা এবারে যাব। আচ্ছা, হেডিং করো মগধ। মগধের প্রথম পড়ব, এর যে ডেভেলপমেন্ট, এর যে উন্নতির কারণ কি, এটা কেন সবার প্রতি এখানে লোভ ছিল কেন? ছোট ছোট করে পড়বো, এটা পরীক্ষায় পড়ে কোনটি এর উন্নতির কারণ নয়। ঠিক আছে, তো আমরা ছোট ছোট করে পড়বো। 1 নম্বর কি? 1 নম্বর হলো এখানকার ফেমাস লিডার। ঠিক আছে, এখানকার ফেমাস লিডার কে? বিম্বিসার। আমরা এগুলো পড়বো এক এক করে।
অজাতশত্রু, মহাপদ্মনন্দ, মানে যারা একদম বিরাট বিরাট তাবত্তবর নেতা, মানে রাজা, তারা এই মগধের সিংহাসনে বসেছিল। তাই মগধকে খুব সহজে কেউ হারাতে পারেনি। সেকেন্ড কি? সেকেন্ড স্যার হলো বিভিন্ন পলিটিক্যাল পার্সন বা বিভিন্ন কূটনীতিবিদ। এইটা খুব ইম্পর্টেন্ট। স্যার কূটনীতিবিদ বলতে মানে যারা তোমাকে তোমার রাজ্যটা বাঁচিয়ে রাখতে এবং তোমার রাজ্যের প্রসার ঘটাতে সাহায্য করবে, যে ওকে কিভাবে হারানো যাবে, রাজ্যের মধ্যে কে ভিলেনগিরি করছে তাকে কিভাবে বাদ দেওয়া যাবে, এই যে সবসময় এটা বুদ্ধি দেবে। তো আমরা পড়ে নেবো কূটনীতিবিদ গুলো ইম্পর্টেন্ট। প্রথমে তোমরা সবাই জানো, তোমরা বলো চন্দ্রগুপ্ত মৌর্যের কূটনীতিবিদ কারা ছিল, সরি কে ছিল? কৌটিল্য। কৌটিল্য, এটা আমরা সবাই চাণক্য। জানি। হ্যাঁ, এনার যে মন্ত্রী ছিল সেটা হলো চাণক্য বা কৌটিল্য। কিন্তু পরীক্ষা আরো একটা পড়ে, অজাতশত্রুর কে মন্ত্রী ছিল, সেও একজন কূটনীতিবিদ। কে ছিল? অজাতশত্রু ছিল। এটা লিখে রাখো, পরীক্ষায় প্রচুরবার দিয়েছে। বাস কালাশোক। বাসকার। না 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 না, কালাশোক তো একজন রাজা। কালাশত্রু অজাতশত্রুর মানে অজাতশত্রুর পরে একজন রাজা হয়। ঠিক আছে, লেখো বাস সাকার। ওকে, এনার যে কূটনীতিবিদ বা এনার যে মন্ত্রী ছিল এটা হলো বাস সাকার। ক্লিয়ার? মনে থাকবে। অশোকের যে মন্ত্রী ছিল, অশোকের যে মন্ত্রী ছিল সেটা কি ছিল? রাধাগুপ্ত। এটা পরে পরীক্ষা এগুলো, যে বাসবাসকার কার রাজসভায় ছিল, রাধাগুপ্ত কার রাজসভায় ছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো। তো এটা একটা কারণ হলো। স্যার নেক্সট কারণ কি? নেক্সট কারণ, এটা এই যে হিল দিয়ে, হিল কভার্ড, হিল কভার্ড ক্যাপিটাল, ক্যাপিটাল পুরো হিল দিয়ে ঘেরা ছিল। আর একটা কি? হাতি বাহিনী। ঠিক আছে, অনেক হাতি ছিল। কে এনেছিল হাতিগুলো? কে বলতে পারবে? এই হাতিগুলো কে এনেছিল? উদয়ন এনেছিল। নেক্সট আর একটা কি ছিল? এখানে প্রচুর লোহা পাওয়া যেত। লোহা, লোহা কোথা থেকে? ঝাড়খণ্ডের, ঝাড়খণ্ডের খনি থেকে এখানে প্রচুর লোহা আসতো। এই লোহা দিয়ে এরা উইপন বানাতো, অস্ত্র বানাতো। ফলে এরা ইজিলি শক্তিশালী হয়ে উঠলো। এই সমস্ত কারণে মগধ কি হয়? মগধ আমার ধীরে ধীরে উন্নতি হয়ে ওঠে। ঠিক আছে, আর একটা কি উন্নত ছিল? এটা যেহেতু বিহারে, মানে একদম গঙ্গার পাড়ে অবস্থিত, গয়াতে, এখানে কৃষিকাজ প্রচুর ভালো হতো। মানে কি, ইয়ারলি 2 টাইমস, বছরে 2বার কৃষিকাজ হতো। ঠিক আছে, তো আমার কৃষিকাজ প্রচুর এখানে ভালো হতো। ওকে, এটা ছিল এখানকার আমাদের, এই কারণে মগধ খুব উন্নতি করে। ঠিক আছে, এবার আমরা অ্যাকচুয়ালি যাব মগধে কারা কারা এসছিল, মগধের ফেমাস ফেমাস রাজা। ঠিক আছে, মগধের বংশ, কোন কোন রাজবংশ, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন পড়ে, বিশেষ করে সিরিয়ালি ম্যাচ করতে দেয়। এদের মধ্যে সিরিয়ালি ম্যাচ করুন, আগে থেকে মানে আগে থেকে পরে কে কে এসছিল, এটা নিয়ে প্রচুর প্রশ্ন পড়ে। ঠিক আছে, তো প্রথম আমার কি হবে? প্রথম এই এই আমি তোমাদের বলেছিলাম মগধের প্রথম বংশকে, চট করে বলো। হর্ষঙ্ক। হর্ষঙ্ক বংশ, ভেরি গুড। হর্ষঙ্ক বংশ, এই হর্ষঙ্ক বংশের আমরা পড়বো এখানকার প্রথম রাজা ছিল কে? বিম্বিসার। বিম্বিসার আর বিন্দুসার গুলিয়ে ফেলবে না, বিন্দুসার কিন্তু অনেক পরে আসবে, অনেক পরে, মৌর্য বংশে। ঠিক আছে, বিম্বিসার হলো এই বংশে। তো প্রথম এখানকার রাজা কে? প্রথম এখানকার রাজা হলো বিম্বিসার। ঠিক আছে, এবারে আমাদের, আচ্ছা এইটা কে বলে যে কার বুক থেকে এটা মেনলি পাওয়া, যে মগধের
প্রধান বংশ, প্রথম বংশ ছিল হর্ষঙ্ক বংশ। এটা অ্যাকচুয়ালি আমাদের বলেছিল অশ্ব ঘোষের, কবি অশ্ব ঘোষের বুদ্ধচরিত বুক, যে বুক আছে, এটা খুব পরীক্ষায় পড়ে। বুদ্ধচরিত বুক কার লেখা? অশ্ব ঘোষ। অশ্ব ঘোষের যে বুদ্ধচরিত গ্রন্থ আছে, সেখানে এটা বর্ণনা করা আছে যে মগধের প্রধান বংশ, প্রথম বংশ হলো, প্রথম, প্রধান নয়, প্রথম বংশ, ফার্স্ট ডাইনাস্টি হলো হর্ষঙ্ক বংশ। ঠিক আছে, এটা বুদ্ধচরিত গ্রন্থে আছে। ওকে, আচ্ছা, বিম্বিসার এনার রাজত্বকাল কবে? 547 বিসি, মানে খ্রিস্টপূর্ব থেকে, বিসি মানে বিফোর খ্রিস্ট বা খ্রিস্টপূর্ব, 497 খ্রিস্টপূর্ব BC, ঠিক আছে। সালটা ইম্পর্টেন্ট অতটা নয়, তো মনে রাখবে, সেন্টারে মাঝে মাঝে জিজ্ঞাসা করে। ওকে, আচ্ছা, এনার উপাধি কি ছিল? এনার উপাধি ছিল শ্রেণিক। ঠিক আছে, এনার উপাধি কি ছিল? এনার উপাধি ছিল শ্রেণিক। ঠিক আছে, ইনি একটু হালকা একটু প্রবলেম ছিল, বুঝলে। এনার এনার টেকনিক কি ছিল? এর টেকনিক ছিল বিবাহ রিলেশন, বিবাহ সম্পর্কে। বিবাহ সম্পর্কে ইনি ইনি মোট কটা বিবাহ করেছিলেন? 3টে বিবাহ করেছে, বুঝতে পারছো? ঠিক আছে, চলো, যাই হোক, করেছে করেছে, আমরা আপাতত ফ্যাক্টটা পড়ে নিই। 3টে বিবাহ করেছে। তো প্রথমে কার বিবাহ করেছে? দাঁড়াও, আমি তোমাদের একটু গুছিয়ে গুছিয়ে লেখাই। প্রথমে ইনি বিবাহ করেছিলেন লিচ্ছবির কন্যা, মানে সরি, মানে কোশল রাজ। কোশলের, আমরা যে কোশলা পড়েছিলাম, সেখানকার দেবীকে, মানে কোশল দেবী, কোশলা দেবী। প্রথমে কোশলা দেবীকে বিয়ে করে। বিয়ে করে কোশলাদের ওখান থেকে 1,00,000 টাকা করে পেত। 1,00,000 সোনা, 1,00,000 গোল্ড প্রতি বছর পেত। ঠিক আছে, ভালো টেকনিক না, যে যুদ্ধে হারাতে পারবো না, বিয়ে করে নাও। ঠিক আছে, রাত দিন গিয়ে কি করতো? কোশলা দেবীর বেডরুমের বা বারান্দার সামনে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো। একটা সময় কি করলো? ইমপ্রেস করিয়ে নিয়ে বললো, উইল ইউ ম্যারি মি? কোশলা দেবী বললো, ঠিক আছে, চলো। তো তারপরে আরেকটা কি হলো? লিচ্ছবির যে কন্যা, লিচ্ছবির কন্যা, তাকে বিয়ে করলো। ঠিক আছে, আচ্ছা, লিচ্ছবির কন্যা তাকে বিয়ে করলো। সেই লিচ্ছবির কন্যাটার নাম কি? চেল্লানা। চেল্লানাকে বিয়ে করলো। আর আরেকটা কি করলো? আরেকটা কি করলো? ইনি পাঞ্জাবের ওদিকে মদ্র বলে একটা বংশ আছে, মদ্র রাজকন্যা, তাকে বিয়ে করলো। ক্লিয়ার? বলো, বোঝা গেছে? কোনো অসুবিধা? কোনো অসুবিধা? ঠিক আছে, যদি বলো স্যার একটু ভালো করে বলে দিই, এখানে একটু তোমাকে ভালো করে বলি। দেখো, এই যে কোশল দেবী না, এটা কার বোন ছিল জানো তো? প্রসেনজিতের। প্রসেনজিতের বোন ছিল। প্রসেনজিৎ যখন ঋতুপর্ণার সাথে প্রেম করছে, তখন প্রসেনজিতের বোনকে কি করলো? এদিকে পটিয়ে নিয়ে চলে গেল বিম্বিসার। ওকে, এবার প্রসেনজিতের বোনকে বিয়ে করেছে কোশলা দেবী। প্রসেনজিতের বোনকে, কোশলা দেবীকে বিয়ে করে নিয়েছে। ঠিক আছে, তারপরে পাঞ্জাবের মাদ্রান রাজকন্যা, মাদ্রান বংশের রাজকন্যাকে বিয়ে করলো, আর লিচ্ছবির চেল্লানাকে বিয়ে করলো। ঠিক আছে, এবারে কি আসছে এরপরে? এরপরে আসছে 2 নম্বর রাজা, হলো অজাতশত্রু। তো তোমরা এর আগে সবসময় অজাতশত্রু অজাতশত্রু পড়েছো। আমি আজকে তোমাদের একটু অন্যভাবে পড়াবো। এটা আমি শিওর ম্যাক্সিমাম জন তোমরা এটা কখনো ফিল করোনি। এর নাম অজাতশত্রু কেন জানো? এ হলো জাতশত্রু। তাই জাতশত্রু মানে কি? প্রথমে যখন সিংহাসনে বসে, এ পিতাকে হত্যা করে, নিজের জাতকে হত্যা করে। মানে বিম্বিসার পিতাকে, বিম্বিসার,
বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসে। তা- তারপরে কি করে, তারপরে কি করে জানো? নিজের মামার বাড়িটা ক্যাপচার করে। আচ্ছা, তাহলে এর মামার বাড়ি কোনটা হবে বলো? এবার বলবে স্যার মামার বাড়ি জানার জন্য দরকার এই কার, কার ছেলে? বউ তো তিনটে, তাই না? রাজগীর। তো ইনি হলো কুশলা দেবীর ছেলে, এনার মা হলো কুশলা দেবী। কুশলা দেবী হলো এনার মা, ঠিক আছে? তো মামার বাড়ি মানে কি, ইনি কুশলা রাজ্যকে, মানে আমার তোমার আহ, যিনি ওই যে আমাদের প্রসেনজিৎ যেখানকার ছিল, রাজা ছিল কুশলা, কোশলাকে, কোশলা রাজ্যকে জয় করে, যুদ্ধ করে জয় করে নেয়, ঠিক আছে? মামার বাড়িটা ক্যাপচার করে নেয়। মানে দেখো এখানেও নিজের জাতকে ঠকালো, এখানেও নিজের জাতকে ঠকিয়েছে প্রথমে, তো ওই জন্য এর নাম হলো অজাতশত্রু। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? না সরি, আমি একটু বোধহয় ভুল বললাম না, চেল্লা না, দাও লিচ্ছবি, লিচ্ছবি, সরি 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 সরি, লিচ্ছবি, ইনি ছিলেন লিচ্ছবির পুত্র, চেল্লানার পুত্র, সরি, ইনি ছিলেন চেল্লানার পুত্র, চেল্লানা ছিল এনার মা। তাহলে ইনি লিচ্ছবি বংশকে, লিচ্ছবিকে ইনি জয় করে, লিচ্ছবি জয় করে নেয়, মানে মামার বাড়িটা ক্যাপচার করে নেয়, ঠিক আছে? বোঝা গেছে? ওকে, এনি ডাউট? ঠিক আছে, চলো। অজাতশত্রুর পরে আর একজনকে সিংহাসনে বসে, সে হলো উদয়ন। ওকে, উদয়ন সিংহাসনে বসে। আচ্ছা, তোমরা আমাকে বলো, প্রথমে পাটলিপুত্র, পাটলিপুত্রটা কোথায়, কোথাকার রাজধানী ছিল? সরি, পাটলিপুত্র রাজগৃহ, হর্ষঙ্ক বংশের প্রথম রাজধানী কিন্তু ছিল, প্রথম ক্যাপিটাল কিন্তু ছিল রাজগৃহ, যেটা আমরা জেনেছিলাম, ঠিক আছে? এবার এই উদয়নী প্রথমবার, এটা পরীক্ষায় প্রচুরবার প্রশ্ন পড়ে, তোমরা গুলিয়ে ফেলবে না। উদয়নী ফার্স্ট টাইম যখন সিংহাসনে বসলো, এ ক্যাপিটালকে, মানে রাজধানীকে, ওই 5টা পর্বতে ঘেরা রাজগৃহ থেকে ট্রান্সফার করে কোথায় নিয়ে গেল? পাটলিপুত্রে নিয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? উদয়নী প্রথমবার আমাদের রাজধানীকে কোথায় নিয়ে গেল? প্রথমবার পাটলিপুত্রে নিয়ে গেল। ক্লিয়ার? পাটলিপুত্রটা কোথায়? এটা গঙ্গা আর সোন এর একদম মিলনস্থলে, সোন নদী। সোন নদী কোথা থেকে উৎপন্ন? বলবে স্যার অমরকণ্টক। ওই অমরকণ্টক থেকে আবার কে উৎপন্ন? বলবে স্যার নর্মদা। ওটা আমি ভূগোলে পড়াবো। ওকে, রাজগৃহ থেকে পাটলিপুত্রে নিয়ে যায় প্রথমবার, উদয়নী নিয়ে যায়। ওকে, উদয়নীর জন্য এইটুকু ইম্পর্টেন্ট, এর বেশি আর ইম্পর্টেন্ট নয়। আর এটাই ছিল হর্ষঙ্ক বংশের লাস্ট রাজা, লাস্ট কিং, ঠিক আছে? লাস্ট কিং। ওকে, সরি না, লাস্ট কিং না, এরপরে একটা ছোট্ট কিং এসেছিল, দাও। এরপরে আরেকজন ছিল নাগদশক। এই নাগদশকই হলো হর্ষঙ্ক বংশের লাস্ট কিং, ঠিক আছে? এদের নিয়ে খুব একটা ইম্পর্টেন্ট নয়, শুধু এই যে হর্ষঙ্ক বংশের লাস্ট কিং, এটা মনে রাখবে, শেষ রাজা। ওকে, চলো নেক্সট কি জানতে চাইছে? নেক্সট তাহলে আমার এবারে এই ওই আমার পরের বংশ কি? পরের বংশ হলো শিশুনাগ বংশ। ওকে, শিশুনাগ বংশ, শিশুনাগ বংশ, এর এর প্রতিষ্ঠাতাকে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা তাহলে কে হলো? বিম্বিসার। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলো শিশুনাগ, ঠিক আছে? ওকে, আচ্ছা এনার বাড়ি কোথায় ছিল? ইনি অ্যাকচুয়ালি বৈশালী, বৈশালীর ছেলে ছিল, মানে বৈশালী স্থানে, বৈশালী যে রাজ্যটা ছিল ওখানকারই একজন মানুষ ছিলেন ইনি, ঠিক আছে? ওকে, এবারে, এবার বলো এখন মগধের রাজধানী কোথায়? আর এখন, এখন মগধে কে বসে আছে সিংহাসনে? তোমরা বলো, এখন মগধের সিংহাসনে কে বসে আছে?
বলবে স্যার শিশুনাগ। রোদন শিশুনাগ না শিশু না। তা শিশুনাগ বসে আছে। তাহলে আর এখন তোমরা বলো রাজধানী কোথায় আছে? অ্যাট দিস টাইম মগধের রাজধানী কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্র। অ্যাট দিস টাইম মগধের রাজধানী পাটলিপুত্র। তাহলে এবারে ইনি কি করছে? ইনি যে ক্যাপিটালটা আছে পাটলিপুত্র আছে না, এখন বর্তমানে তো ক্যাপিটালটা পাটলিপুত্রে। ইনি এখান থেকে এটাকে চেঞ্জ করে কোথায় নিয়ে গেল? গিরিব্রজে, মানে আবার রাজগৃহে নিয়ে গেল, আবার রাজগৃহে নিয়ে চলে গেল। কেন? ইনি তো চালাক ছিল, বললো বেশ উদয়নী কিছু জানে না, পাগল ছেলে, রাজগৃহে ভালো হবে, রাজগৃহ তো 5টা পর্বতে ঘেরা, ওখানে আমার ক্যাপিটালটা নিরাপদ, ওখানে আমিও সেফ থাকবো। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আমার বলতে মিস হয়ে গেছে, অজাতশত্রু। এই অজাতশত্রুই প্রথমে, ইনিই প্রথমে প্রথম বৌদ্ধ সংগতি, বৌদ্ধদের যে 4টে মিটিং হয়েছিল না, প্রথম বৌদ্ধ সংগতির সময় ইনি রাজা ছিল। ঠিক আছে, আমি বলে দেবো এই মানে বৌদ্ধ ধর্ম চ্যাপ্টার এটা নিয়ে ডিসকাস করবো, তাও বলে দিলাম। প্রথম বৌদ্ধ সংগতি সম্মেলনের রাজা কে ছিল? অজাতশত্রু। ঠিক আছে, চলো। ওকে, তাহলে আমাকে তোমরা বলো, যখন এটা রাজা পাটলিপুত্র আর এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল আমার, তোমরা বলো অজাতশত্রুর সময় মগধের রাজধানী কোনটা ছিল? চট করে বলো দেখি। অজাতশত্রু যখন চেয়ারে বসে আছে তখন মগধের রাজধানী কোথায়? রাজগৃহ। তাহলে এই রাজগৃহেতেই এই বৌদ্ধ সংগতিটা হয়েছিল, মানে ওনার রাজধানীতেই। ক্লিয়ার এবার কেন রাজগৃহীত হয়েছিল? কারণ ওটা তো তখন ওনার ক্যাপিটাল ছিল। ঠিক আছে, চলো। তা শিশুনাগ বংশ হলো। আচ্ছা, ওকে, চলো। এই শিশুনাগ এনারই আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগতি, মানে এনারই পরে যে রাজা ছিল তার নাম হলো কালাশোক। সরি, এবার লিখি কালাশোক। এরপরে আসে কালাশোক, এটা 1 নম্বর। এরপরে আসে কালাশোক। এনার কিচ্ছু না, শুধু মনে রাখবে এনার আমলে সেকেন্ড বৌদ্ধ সংগতিটি হয়। ওকে, ওকে, সেকেন্ড বৌদ্ধ সংগতিটি এনার আমলে হয়। ঠিক আছে, ওকে, কোথায় হয়? বৈশালীতে হয়। ঠিক আছে, ওকে, চলো। আচ্ছা, এবারে আমার এখানে আবার একটা ব্যাপার আছে। ঠিক আছে, কি ব্যাপার আছে? এই যে কালাশোক ছিল না, এনার যে ওয়াইফ ছিল খুব সুন্দরী ছিল। এনার ওয়াইফকে, এই কালাশোকের একটা চাকর ছিল, কে ছিল জানো? মহাপদ্মনন্দ, চাকর। আচ্ছা তোমরা বলো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তার মধ্যে চাকর কে হয়? শূদ্র। 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 তাহলে এই শূদ্র ছিল এই কালাশোকের চাকর, মহাপদ্মনন্দ। তার মানে ইনি কি ছিল? ওই নাপিত নাপিত ছিল তো। ওই আর কি, নাপিত ছিল। ঠিক আছে, তো ইনি একবার চুল কাটতে কাটতে এনার বউকে পছন্দ করে। চাকরের বার দেখতে পাচ্ছ? নাপিত, দারুণ জিনিস স্যার। মানে নাপিত পছন্দ করছে রাজার বউকে, সোজা টার্গেট করছে কাকে? রাজার বউকে, মেয়েকেও নয়, বউকে টার্গেট করছে। মানে ও নাপিত ছিল না অন্য কিছু ছিল আমি জানি না, যাই হোক। তো মানে একদম টার্গেট করেছে কাকে? টার্গেট করেছে রানী সাহেবাকে। রানী সাহেবা, তোমাকে হতে হবে আমার। রানী সাহেবাকে চুল কাটতে কাটতে করতে করতে নিয়েছে পটিয়ে। এবারে গল্পটা শোনো। এবারে মহাপদ্মনন্দ এই রানীর হেল্প নিয়ে, মানে ওনার ওয়াইফের হেল্প নিয়ে, কালাশোকের ছিল 10টা পুত্র ছিল। ঠিক আছে, এও কম নয়, 10টা পুত্র ছিল। 10জন পুত্রকে হত্যা করে একে অপরের সাথে লড়াই করিয়ে, মহাপদ্মনন্দ রানীকে কাজে লাগিয়ে, রানীর সাহায্যে 10জনকে হত্যা করে নন্দ বংশ শুরু হলো মগধে। বলো সিনেমাটা কেমন লাগলো? রোমান্টিক নাকি অ্যাকশন? তার মানে স্যার এনসিয়েন্ট এজের এইখান থেকে কেচ্চা গুলো শুরু হয়েছে। এখান থেকেই কেচ্ছাগুলো শুরু হয়েছে। এরা সব এক একটা ঢেমনের গাছ ছিল। ঠিক আছে, মেয়েকে কি
কি দেখছে যে ছেলে নেই, চল সরি মেয়ে নেই, রানীর কোনো মেয়ে নেই, রানীকেই চুজ করব। ঠিক আছে, তো নন্দ বংশ, এই নন্দ বংশের তাহলে প্রতিষ্ঠাতা কে হবে? রানীকে বলল আজ থেকে তুমি আমার, মহা পদ্মনন্দ। ওকে ওকে, তাহলে এবার তোমরা ভাবো, যদি কালাশোকের রানী মহাপদ্মনন্দে হতে পারে, সে কি তোমার হতে পারে না আসিফ? তুমি চাকরি পাও, সেও ঠিক তোমার হয়ে যাবে। ওকে, এটা সেরা, এটা সেরা। তো এবারে মহাপদ্মনন্দ হলো। তাহলে যদি তোমার পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল, পৃথিবী মানে আমাদের ভারতের ইতিহাসে সর্বপ্রথম শূদ্র রাজাকে, বলবে মহাপদ্মনন্দ। শূদ্ররা একটা সময় গিয়ে রাজা হলো, কখন? এই সময় মহাপদ্মনন্দ বলল আজ থেকে শূদ্ররা চাকর খাটবে না, এবার আমরা রাজা। ঠিক আছে, আর উনি কেন রাজা? আমি তোমাকে এর আগে কি বলেছিলাম, রাজা এর আগে কারা হতো? যারা ক্ষত্রিয়। তো উনি কি করলো, উনি নিজের উপাধি কি নিল, যে সর্বক্ষত্রিয় উচ্ছেতা, মানে আমি সব ক্ষত্রিয়দেরকে আমি শেষ করেছি, করে আমি রাজা হয়েছি। সর্ব ক্ষত্রিয় ছেতা। ওকে, যে সব ক্ষত্রিয়দের আমি সরিয়ে দিয়েছি। ওকে, আর এনাকে বৌদ্ধ গ্রন্থে কি বলা হয়? এটাও এক ধরনের উপাধি বলতে পারো। এনাকে বৌদ্ধ গ্রন্থে বলা হয় উগ্রসেনা। উগ্রসেনা। ওকে, এনার উপাধির নাম ছিল উগ্রসেনা। ক্লিয়ার? ইনি কি ছিল, ইনি অনেক জল নিকাশি ব্যবস্থা, মানে অনেক জলসেচ ব্যবস্থা তৈরি করেছিল রাজা। মানে প্রথমে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা মিসেলিনিয়াস এর ক্ষেত্রে, প্রথম কোন রাজা জলসেচ ব্যবস্থাতে গুরুত্ব দেয়, সেটা হলো মহাপদ্মনন্দ। ক্লিয়ার? যে খাল বিল কি করে তৈরি করতে হবে যাতে কৃষিকাজটা ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, মোট নন্দ বংশে মোট কজন রাজা ছিল? মোট নন্দ বংশের 9 কিংস ছিল, মোট 9 জন রাজা ছিল। যার মধ্যে শেষ রাজাকে, যার মধ্যে শেষ রাজা ছিল, লাস্ট কিং ছিলেন ধননন্দ। ধননন্দ। হুম। হ্যাঁ, ওকে, লাস্ট কিং ছিলেন কে? ধননন্দ। ক্লিয়ার? ধননন্দ লাস্ট কিং ছিল। ওকে, চলো, আচ্ছা, এবারে কথা হলো এই ধননন্দর একটা ইম্পর্টেন্ট কি হলো, এনার 20,000 অশ্বারোহী ছিল, মানে ঘোড়ার এ পাল খুব ছিল, 20,000 অশ্বারোহী। ঠিক আছে, প্রচুর ঘোড়ার পাল ছিল, এবং এবং 3,000 রণহস্তি ছিল, 3,000 রণহস্তি ছিল। ফলে কি হয়, অনেক লোকবল হয়ে গেল, অনেক কিছু আমার ধননন্দের বিরাট একটা ক্ষমতা। সো এনারই সাম্রাজ্যে ছিল, প্রথমে ছিল কৌটিল্য। কৌটিল্য প্রথমে এনারই সাম্রাজ্য ছিল। ঠিক আছে, এবারে কি করলো দেখো ভালো করে শোনো। এত যখন সেনার পরিমাণ বেড়ে গেল, রাজ্যটা যখন এত প্যাকড আপ হয়ে গেল, এতগুলো ঘোড়া, এতগুলো হাতি, পুরো রাজ্যটাকে চালানোর জন্য ইনি কি করলো, ইনি ট্যাক্স বাড়িয়ে দিল। ইনি ট্যাক্সকে কি করলো, ট্যাক্স বাড়িয়ে দিল। তাহলে ট্যাক্সটা দেবে কারা? নিশ্চয়ই ওখানকার প্রজারা ট্যাক্স দেবে, তাই না? এবার যখন প্রজারা যখন ট্যাক্স বেড়ে যাচ্ছে, তখন প্রজারা কি হবে, এরা এরা রেগে যাবে। এবার প্রজাদের এই রাগের জন্য কৌটিল্য কি বললো ধননন্দকে, যে রাজা এই কাজটা করো না, তোমার সাম্রাজ্য এখন খুব ভালো জায়গায় আছে, তো তোমার ঘরের লোকই তোমার শত্রু হয়ে যাবে, ট্যাক্সটা বাড়িও না, যেমন চলছে চলতে দাও। তো ধননন্দের এত বেশি অহংকার চলে এলো, ইনি কৌটিল্যকে বলল তুমি রাজ্য থেকে বেরিয়ে যাও, আমার তোমার মতো দরকার নেই, আমি আমার মতো চালাবো। মানে অনেক রেষারেষি হচ্ছিল, তো কৌটিল্য গেল রাজ্য থেকে বেরিয়ে। তারপর কৌটিল্য দেখলো যে, আর মানে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল, আমি বেঁচে থাকতে থাকতে আমি তোমারই সিংহাসন থেকে আমি সিংহাসনচ্যুত করব। তারপরে কৌটিল্যের নজর কার উপরে পড়লো, চন্দ্রগুপ্ত মৌর্য, খুব ছোট্ট বেলায়। ঠিক আছে, যখন একটা স্কুলে উনি চন্দ্রগুপ্ত মৌর্য কি করছিল, অস্ত্র চালানো শিখছিল। তো তারপরে কৌটিল্য ওনাকে ট্রেন দিল। তারপরে ট্রেন দেওয়ার ফলে চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো, ধননন্দকে পরাজয় করলো, ধননন্দের বিরুদ্ধে যুদ্ধ করলো, যুদ্ধ করে পরাজয় করলো।
এবং তারপরে কি শুরু হলো? মৌর্য বংশ শুরু হলো। মৌর্য বংশ শুরু হলো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা পড়বো মৌর্য বংশ। আজকের এপিসোড এই পর্যন্ত, নেক্সট এপিসোড মৌর্য বংশে শুরু হবে। বোঝা গেছে? হাউ ওয়াজ দ্য ক্লাস? কেমন লাগলো? এনজয় করলে? হ্যাঁ স্যার, ভালো। স্যার হেভি লেগেছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা পড়বো। তাহলে আজকের আমরা কি পড়লাম? স্যার আজকের আমরা পড়লাম দারুণ। রিম্পা বলছে দারুণ স্যার। থ্যাংক ইউ রিম্পা। রিম্পা আজকে ফার্স্ট ক্লাস ছিল। শফিকুল দিচ্ছে আমাকে লাভ। তুমি আমাকে মহা পদ্মনন্দের মতো লাভ দিচ্ছে না তো শফিকুল? না স্যার, খুবই ভালো এটা হয়েছে স্যার, ট্রু লাভ ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, আমারও আমারও বিলটি হয়ে গেছে, বুঝলে? এটা ভয় লাগে। চলো এবারে না, যাই হোক, মজা করছি। ব্যাপারটা হলো আমরা আজকে পড়লাম, আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে পড়লাম 16 মহাজনপদ পড়লাম, এবং আমরা হর্ষঙ্ক বংশ পড়লাম, আমরা শিশুনাগ বংশ পড়লাম, আমরা নন্দ বংশ পড়লাম। মানে এই এই যে হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, একে বলা হয় পূর্ববর্তী মৌর্য বংশ, মৌর্য যুগ, পূর্ববর্তী মৌর্য যুগ। ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টার দুটো পড়লাম। এরপরে আমাদের কি আসবে? এরপরে আমাদের আলেকজান্ডার আসবে। ঠিক আছে? তারপরে দরাইশ ফরাইশ আসবে, এসে মৌর্য বংশ শুরু হবে। তো আমরা এটা নেক্সট ক্লাসে করব। এই পর্যন্ত ক্লাসে তোমরা যে যার বুকস থেকে পড়তে পারো। এবারে থিওরি পড়লে আশা করি আর কিছু পড়ার দরকার নেই, আমার ভিডিওটা আরেকবার রিভিশন করে নিলে। তাও যদি বুক থেকে পড়ার হয় পড়বে। যাদের মনে হবে না স্যার আমি আপনার নোট থেকে পড়বো, নোট থেকে পড়বে, যেখান থেকে তুমি কমফোর্টেবল। আর এটা অতটা ইম্পর্টেন্ট আর হবে না, যেহেতু তুমি একবার কোর্সটা করে মানে ক্লাসটা করে নিয়েছো। এবার যেটা তোমার ইম্পর্টেন্ট কাজ হবে, বুক বা নোট থেকে পড়ার পরে এই চ্যাপ্টার উপরে আমি এমসিকিউ সেট দেবো। অলরেডি কি দিয়েছি, সেটা প্র্যাকটিস করবে। ওকে, সেট 1 সেট 2 দুটো সেট প্র্যাকটিস করে নেবে, এই চ্যাপ্টার তোমার রেডি হয়ে যাবে। ক্লিয়ার? স্যার প্রতিটা সাবজেক্ট স্যার এরকমই ভাবেই ক্লাস চলুক স্যার।